গুড মর্নিং। ক্লাস শুরু হচ্ছে। লেট হলো কেন? এক্সাম ছিল নাকি কোনো? ক্লাস লেট জি স্যার, আগে একটা ক্লাস ছিল আর কি আমাদের। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে এখন শুরু করব। তোমরা তো হ্যান্ডআউট 5 তো পেয়েছো, চ্যাপ্টার 5 সবাই পেয়েছো না? আমি পিডিএফ দিয়ে দিয়েছি, লেকচার নোট দিয়েছি, যে বইয়ের যেটা সেটা দিয়েছি, ওখানে হাইপারলিংক করা আছে, বিভিন্ন চ্যাপ্টারগুলো ভাগ করা, যেখানে হাইপারলিংক করে দেওয়া আছে। আর তোমরা দেখবে যে আমি ওখানে মানে মার্কিং করে দিয়েছি যে কোন কোন গুলো পড়তে হবে। তো যেগুলো পড়তে হবে মোটামুটি সেগুলো আমি মার্কিং করে দিয়েছি। একই জিনিস 2-3 চ্যাপ্টারও মার্কিং করা আছে। তো এখন একটা যে কোনো একটা থেকে তোমরা পড়লেই পারবে, ডেরিভেশন গুলো যদি হয়। দেখবো যে আমি হয়তো মেয়ার্স এন্ড চার্লকও দিয়েছি, আবার হয়তো ডিটারে দিয়েছি, বা অথবা হয়তো হার্টসবার্গে দিয়েছি, অ্যাশবিতে দিয়েছি। তোমরা এগুলো একটু জাস্ট একবার দুবার চোখ উল্টালেই তোমরা এগুলো বুঝতে পারবে, ঠিক আছে? আর আজকে আমরা শুরু করব আমাদের সেকেন্ড লাস্ট টপিক, ফ্যাটিক। এরপরে ক্রিপ করে আমাদের শেষ। হ্যাঁ, ফ্যাটিক ফেইলিওর অফ মেথডস। তো এই যে এখানে ছবিটাতে আমরা কিছু এরকম দেখতে পাচ্ছি স্ট্রাইয়েশন মার্ক, যে ফ্যাটিকের যেরকম এরকম দাগ পড়তে থাকে, কিছু এরকম দাগ দেখা যায়, এগুলো হচ্ছে ফ্যাটিকের ক্যারেক্টারিস্টিক্স। এরকম দাগ দেখলেই আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে ফ্যাটিক ফেইলিওর। ফ্যাটিক ফেইলিওর দেখতে পাচ্ছ, এই মার্কসগুলো দেখা যাচ্ছে না, দাগগুলো? আমরা এখন এক গাদা ছবি দেখব। ছবিটা এখানে ছবিটা কোথা থেকে নিয়েছে, একটা যে জার্নাল থেকে সেটা দেয়া আছে। আর এখানে একটা লিংক দেওয়া আছে, তোমরা পিডিএফ থেকে এই লিংকটা তোমরা একটু নিজেরা পড়ে নিও। এটা খুব সুন্দর একটা স্ট্যাটিকের জন্য ছবিটা অনেক কিছু দেখা যায় এখানে, সুন্দর করে সেটা তোমরা জানতে পারবে, জাস্ট এমনি জানার জন্য। হ্যাঁ, আর করতে হবে না। আচ্ছা, এখন আসি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে আগের বারের মতো প্রচুর ছবি থাকবে, আমরা শুধু ছবি দেখি। হ্যাঁ, প্রথমে একটু ছবি দেখি, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে পড়াশোনা শেষ হয়ে যাবো। তো আমার যেটা প্ল্যান হচ্ছে, রোববারে তো কালকে তো হবে না, মঙ্গলবারে আমাদের নেক্সট ক্লাস হবে, আর বুধবারে হবে। তো মঙ্গলবারে আমি চেষ্টা করবো ফ্যাটিকটা শেষ করে দেওয়ার, আর বুধবারে শেষ করবো ক্রিপ শেষ করে দেওয়ার। সেক্ষেত্রে আমাদের ঈদের পরে আমাদের ক্লাস লাগবে না, ঠিক আছে? আর যদি কোনো কারণে ফ্যাটিক যদি মঙ্গলবার শেষ না হয়, তাহলে বুধবারে ফ্যাটিক হবে, ঈদের পরে একটা ক্লাস হচ্ছে ক্রিপ হবে। তো একটা বা দুটো ক্লাস। তো আপাতত আমার টার্গেট হচ্ছে সেটাই, দেখি যতটুকু পারি। আমি তোমাদের এটা টেক্সট বুক সবকিছু চেঞ্জ করে ফেলছি। টেক্সট বুক মানে আগেরগুলো আছে, আগেরগুলোর সাথে নতুন করে অ্যাড করে আমি লেকচার স্লাইডগুলো সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছি। আচ্ছা, এখানে আমরা একটু যদি দেখি, একটা হচ্ছে এসএলএম এডিটিভ ম্যানুফ্যাকচারিং করা। এসএলএম কি? সিলেক্টেড লেজার মেল্টিং, যতটুকু মনে পড়ে। অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং করা, সেইভাবে সিলেক্টেড লেজার মেল্টিং করা হয়েছে। তো এগুলো হচ্ছে কিছু এরকম স্যাম্পল। তোমরা যদি একটু আস্তে আস্তে আমরা একটু খেয়াল করি, এইখানে মনে করো একটা ইনক্লুশন বা কিছুটা, যাই হোক একটা কিছু একটা আছে, সেটা সামনে খুব ছোট করে একটা এখানে বোঝা যাচ্ছে না তো ক্লিয়ারলি। এই ছবিটাতে দেখো একটা ক্র্যাক দেখা যায়, একটা হোয়াইট রঙের। ভালো করে দেখো, একটু লাগলে জুম করে। জি স্যার। এখানে হলো তার মানে এই ইনক্লুশন থেকে কোনো ধরনের ডিবন্ডিং হোক বা স্ট্রেস কনসেন্ট্রেশনের জন্য হোক, যেভাবেই হোক, একটা ছোট একটা ক্র্যাক তৈরি হলো। ওই ক্র্যাকটা একটু করে প্রোপাগেট করলো, এখানে আরেকটু বেশি প্রোপাগেট করলো, করে এইটা একদম একটা সলিড একটা ক্র্যাক হয়ে গেল। হ্যাঁ, এই ক্র্যাকটা তারপরে আস্তে আস্তে সে প্রোপাগেট করছে। প্রোপাগেট করতে করতে সে আরেকটা ইনক্লুশনের দিকে যাচ্ছে, তার মানে এইখানে তারা এভাবে করে জোড়া লেগে যাচ্ছে। এদিক থেকে আরেকটা ছিল, এভাবে করে তারা আলটিমেটলি জয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, প্রথমে একটু গেল, তারপরে একটু গেল, তারপরে একটু গেল, তারপরে একটু গেল। এখন প্রশ্ন হতে পারে যে এটা তো আমার অন্যান্য সব ক্র্যাকই আমরা এরকম দেখি না, পার্থক্য আছে। আমরা বুঝি স্ট্রাইয়েশন মার্কিং, যেটা একটা ক্র্যাক প্রোপাগেট হলো কিছুতে, একটা ইনিশিয়েট, এটা হচ্ছে ক্র্যাক ইনিশিয়েশন সাইট, তারপর হচ্ছে ক্র্যাক প্রোপাগেশন সাইট, তারপর হচ্ছে হঠাৎ করে সে ফেল হয়ে যাবে, ফার্স্ট ক্র্যাকিং হয়ে ফেল হয়ে যাবে। এইখানে যদি দেখি, একটা মনে করি ইনক্লুশন টাইপের কিছু একটা আসছে, এইখান থেকে আস্তে আস্তে আমাদের কি হলো, তার চারপাশে ম্যাট্রিক্সের সাথে তার ডিবন্ডিং হলো। এই দেখো, এখানে একটা ডিবন্ডিং হলো। এই যে ডিবন্ডিং হলো, যেটা এই ডিবন্ডিং থেকে আমাদের সেইখানে একটা ক্র্যাক আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে? আবার এখন আমরা আবার আরেকটা ছবি দিতে যাই। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে হচ্ছে মনে করো এই যে কতগুলো মার্কিং গুলো দেখতে পাচ্ছি না, ক্র্যাক গুলো। আমরা তো এইখানে তো আমাদের এই রিজ গুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ,
আমাদের রিজ গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছু এখানে রিজ আমরা পড়েছিলাম না, যে উঁচু নিচু হয়ে যাচ্ছে, যে কয়েক রকমের সারফেস স্প্লিটিং হচ্ছে, ব্রিটল ক্র্যাক আমরা দেখেছিলাম সেগুলো। তো এখন যদি আমরা দেখি এখানে আমাদের হচ্ছে একই সাথে আমরা কিছু মার্কিং দেখতে পাচ্ছি না, দাগ 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 এরকম এরকম দেখতে পাচ্ছি না, এগুলো হচ্ছে স্ট্রাইয়েশন মার্কিং। এই যে ক্র্যাক গুলো সেটাকে আমরা বলছি স্ট্রাইয়েশন মার্কিং, স্ট্রাইয়েশন বলা হচ্ছে। এইগুলো এক ধরনের মার্ক। এই মার্কগুলোকে আমরা আস্তে আস্তে সিঙ্গেল অবস্থাতে স্ট্রাইয়েশন বলছি, তারপর এগুলোকে আমরা বিচ মার্ক বলি, তারপর হচ্ছে যেমন শামুকের উপরে শেলের মতো করে ক্ল্যামশেল মার্কিং বলি। এরকম নানান ধরনের মার্কিং আমরা বলি। আমরা ছবি দেখতে দেখতে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই যে মনে করো আরেকটা এসিএম ছবি, একটা মনে করো এখানে তৈরি হলো, হওয়ার পরে তারপরে দেখো এইখান থেকে আমাদেরকে কিছু ক্র্যাক এখানে প্রপাগেট করছে, ফ্যাটিক ক্র্যাক। আমরা এখানে এই ছবিটাতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দেখো এই জায়গাটাতে আমরা কিছু এরকম স্ট্রাইয়েশন, কিছু মার্কিং আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা কিছু মার্কিং দেখতে পাচ্ছি, স্ট্রাইয়েশন মার্কিং। এসিএম ছবিটা খেয়াল রাখো, ছবিটা দেখো অন্যান্য ছবিগুলোর মতন একটু পার্থক্য আছে। আমরা এটাকে যে ফ্র্যাকচারের যে সারফেস গুলো দেখেছি সেটার মতন একটু পার্থক্য আছে। তারপরে এখন আমরা আবার একটু যদি দেখি, একটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং করে করা টাইটানিয়ামের একটা অ্যালয়। তো এখানে হচ্ছে যে আমরা এই অংশটুকুতে কিছু হচ্ছে আমাদের মেল্টিং ঠিক মতো হয়নি, ল্যাক অফ ফিউশন ডিফেক্ট, এখানে ল্যাক অফ ফিউশনের ডিফেক্ট ছিল। তো এই জায়গাটাতে এই যে এই ছবিটাতে যদি আমি এখন বড় করে দেখি, এই জায়গাটা দেখো আমরা কিছু এরকম আমরা ল্যাক অফ ফিউশন যেখানে ছিল সেই জায়গাতে আমরা কিছু ধরনের এরকম আমরা মার্কিং দেখতে পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা এই একটা যে ছবিতে আসলাম, এই ছবিটা আসলে কি ছবি ছিল আমাদের মনে পড়ে? আমাদের কোনো এখন পর্যন্ত যে ছবি দেখলাম সেগুলোর সাথে এটা কোনো রিলেশন আছে? ইয়েস অর নো? স্যার এটা ডার্ক টাইলের জন্য না? স্যার ব্রিটেল ফ্র্যাকচারের ডিম্পল। কে স্যার বললাম? ডাক্টাইল ফ্র্যাকচারের ডিম্পল। ডার্ক টাইল ফ্র্যাকচারের ডিম্পল। স্যার এটা ডার্ক টাইলের জন্য। হ্যাঁ, মেহেদী হাসান, ব্রিটল না ডাকটাইল, ডাকটাইল হবে। স্যার ওই ডাকটাইল। ডিম্পল মনে আছে, আর ওইটা ভুলে বের হয়ে গেছে মুখ দিয়ে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো ডিম্পল, আমরা ডিম্পল দেখতে পাচ্ছি না? আমরা ডিম্পল দেখতে পাচ্ছি না? এবং ডিম্পল গুলো মাঝখানে দেখো এই যে পার্টিকেল দেখা যায়, দেখো এখানে 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 পার্টিকেল গুলো দেখা যাচ্ছে না? আমরা প্রচুর পার্টিকেল তো দেখতে পাচ্ছি না? এইভাবে করে দেখো জি ছোট স্যার। একটা দেখো, এখানে তিনটা পার্টিকেল, একটা দুইটা তিনটা এরকম পার্টিকেল, এখানেও পার্টিকেল। তার মানে একটা কাপের কোন স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটা মোটামুটি ইকুয়েক্সড অবস্থাতে আছে। তার মানে ওই যে মাঝখানেরটা আর কি, যে ফ্র্যাকচার যেটা হয়েছে সেই সারফেসটার মাঝখানের অংশ যদি এই কর্নারের হতো তাহলে আমরা বলতে পারতাম সেগুলো হচ্ছে একটু ইলংগেটেড থাকতো। হ্যাঁ, আর একটু ইলংগেটেড যদি হতো সেগুলো আমরা বলতে পারতাম যে সেগুলো হচ্ছে আমাদের ওই সাইডের গুলো আর কি, ডাকটিলের সাইডের ডিম্পল গুলা। আচ্ছা ঠিক আছে, এইটা কি টাইপের ফ্র্যাকচার? ব্রিটেল স্যার। আচ্ছা, ব্রিটেল। মীর রাফসান। হ্যালো হ্যাঁ, হ্যালো বলা লাগবে না, উত্তর দাও, আমি শুনতে পাচ্ছি। স্যার বিটেল স্যার বিটেল স্যার এখানে কিভাবে বুঝলাম ডিটেল? স্যার এখানে হচ্ছে কি স্যার যে রিভার প্যাটার্ন বলছিলেন স্যার, এখানে একটা ওই যে একটা মানে একটা শাখা শাখা তৈরি হবে স্যার একটা পয়েন্ট থেকে আর কি, মানে ক্লিভেজ আচ্ছা টাইপের স্যার আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি এই যে বিভিন্ন রকম রিজ মতো মনে হচ্ছে যেন সার্ফেসটা উঁচু নিচু হচ্ছে, এবং আমরা রিভার প্যাটার্নের মতো আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই যে আমাদের রিভারের মতো আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই যে আমাদের করে নানান ভাবে আমরা প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ব্রিটল। তাহলে এইটা কি আমাকে আসারুন হাবিব বলো তো, এটা কি ডাকটাইল না ব্রিটল? এটা তো দুইটা মিক্সড মনে হচ্ছে স্যার, ডিম্পলও আছে আবার রিভার মার্কিং দুইটা দেখতেছি স্যার। না না, ডিম্পল নাই। তো এখানে যেটা হচ্ছে যে আর কেউ কিছু বলবা? সাদিকা, জান্নাত? স্যার এটা তো ব্রিটেল। হ্যাঁ, আমরা এই যে রিজ গুলো দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে ব্রিটেল। এখানে ব্রিটেলের সাথে আগের ব্রিটেলটা একটু পার্থক্য কি, এইখানে হচ্ছে আমাদের কিছু দেখো ওই যে অন্যান্য এরকম আরো কিছু আমরা অক্সাইডের মধ্যে কিছু পার্টিকেল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই পার্টিকেল দেখা যাচ্ছে, এই সারফেসটা এখানে কিরকম হয়ে রয়েছে, তার মানে আমরা এখানে ইডিএক্স করলাম, ইডিএক্স করে তারপরে দেখলাম কি একটা থিন লেয়ার অফ হাই টেম্পারেচার অক্সাইড সেখানে আছে। ঠিক আছে, এই থিন লেয়ার অফ অক্সাইড যেগুলো আছে
তার মানে সেগুলো হচ্ছে কোনো একটা ঝামেলা করেছে। এখন এটা হচ্ছে মনে করো আমরা ফ্র্যাকচারে যখন অ্যানালাইসিস করি, মানে একটা ফরেনসিক ইনভেস্টিগেশন করছি আমরা, হ্যাঁ, না একটা ম্যাটেরিয়াল ফেইলিওরে, তখন আমরা কি করব? তখন আমরা প্রচুর এরকম এসিএন ছবি নেব, অপটিক্যাল ছবি নেব। মনে করো এই পার্টিকুলার কেসে এটা মনে করো ব্যবহার করা হয়েছিল হিট ট্রিটমেন্ট করে, তারপরে এটা সার্ভিসে ব্যবহার করা হয়েছিল, ইন সার্ভিস ছিল, মানে কোন এক জায়গাতে পার্টস হিসেবে কোথাও ব্যবহার করা হয়েছিল। তাহলে আমি আগের ছবিটা যদি দেখি, আগেরটাতে এরকম কোনো অক্সাইড টাইপের কোনো কিছু দেখতে পাচ্ছি না, পাচ্ছি? নাই। কিন্তু এই ছবিটাতে আমরা প্রচুর এরকম অক্সাইড আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি হতে পারে, ঘটনাটা কি? আমি তারপর ইডিএক্স করলাম। ইডিএক্স হচ্ছে এনার্জি ডিসপারসিভ এক্স-রে অ্যানালাইসিস করে হচ্ছে পার্টিকেলটার কম্পোজিশন গুলো বের করলাম। এক ধরনের এক্স-রে অ্যানালাইসিস করে এসিএম এ করা যায়, এটা এসিএম এর মধ্যেই করা যায়। পরে আমি দেখলাম যে একটা পার্টিকেল টাইপের একটা তৈরি হয়েছে, হ্যাঁ, পুরোটাতেই এরকম জুড়ে আমি পাচ্ছি আমার মাইক্রোস্ট্রাকচার। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই যে হাই টেম্পারেচার যে অক্সাইড যেগুলো, এগুলো মনে করো টেম্পারেচার মনে করো হয়তো 400 ডিগ্রির উপরে গেলে ওই অ্যালয়টা তৈরি হয়। তার মানে কি কোনো কারণে আমার ওই জায়গাটাতে ওই কম্পোনেন্টটাতে যেই অংশে এরকম আমি দেখতে পাচ্ছি সেই অংশে আমার টেম্পারেচার 400 প্লাস হয়েছিল, তাই না? তাহলে কি হতে পারে? 400 প্লাস হলো কেন? হলো কি হলো, ঘটনা কি? আমার তো এখানে 250 প্লাস হওয়ার কথা না, তারপরে 400 প্লাস হলো কেন? 400 প্লাস এই জিনিসটা হলো কেন? কি ঘটছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি in this case the part had been heat treated during manufacturing and afterwards the service environment was outdoors where it could not have been exposed to high temperatures. তাহলে কি হলো? ওইখানে ওই 250 উপরে নাই, কোনোভাবেই যাওয়ার সুযোগই নেই। তুমি অন্যান্য গুলো থার্মোকাপল গুলো চেক করলা, সবকিছু চেক করলা, কোথাও 400 যাওয়ার হয়নি। 250 উপরে কোনোভাবেই উঠে নেই, বা আরো কম, মনে করো 150 উপরে কোনোভাবেই উঠে নেই টেম্পারেচার। তাহলে কি হবে? which means this was an original manufacturing crack rather than a service related crack. তাহলে আমি বলতে পারি কি, এই যে থিন লেয়ারটা থেকে যে আমার ফ্যাটিক হলো, ফ্যাটিক হয়ে যে ফেল করলো, সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ফল্ট ছিল। হিট ট্রিটমেন্টের সময় কোনো কারণে আমাদের এই অক্সাইডের লেয়ারটা তৈরি হয়ে গিয়েছিল, এটা সার্ভিসের সময় হয়নি। এটা জানাটা জরুরি কেন বলতো? কে বলবা? নির্ঝর বলতো। মানে তাহলে তো স্যার আমাদের ম্যানুফ্যাকচারিং টেকনিকটাই চেঞ্জ করতে হবে। ম্যানুফ্যাকচারিং টেকনিক চেঞ্জ করতে, হ্যান ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং এটা একটা অ্যান্সার। ম্যানুফ্যাকচারিং টেকনিক চেঞ্জ হতে পারে, আবার মনে করো একটা পাওয়ার প্ল্যান্টে তুমি ব্যবহার করছো, সেখানে এই টাইপের একটা ঘটনা ঘটলো। তার মানে কি, তোমাকে একটা প্রোডাকশন বন্ধ রেখে তুমি যখন এই টাইপের কাজ করবে, তখন তোমাকে অনেক টাকা লস হয়ে গেল। তাই তুমি সাথে সাথে কি করবা? ইন্স্যুরেন্স ক্লেম করবা। পরে করো তুমি 100 কোটি টাকা তুমি ইন্স্যুরেন্স ক্লেম করে বসে আছো। এখন ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে? এটাকে তারা ইনভেস্টিগেট করবে, তারা একটা ফরেনসিক অ্যানালাইসিস করবে। তারা কয়েকজন মেটালার্জিস্ট থাকবে, ইকোনমিক্স থাকবে, নানান ধরনের লোক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকবে, নানান রকমের স্পেশালিস্ট নিয়ে একটা টিম করবে। সেই টিমটা এসে তারা ইনভেস্টিগেট করবে। ইনভেস্টিগেট করে দেখবে এটা কি সার্ভিসের ফল্ট নাকি ম্যানুফ্যাকচারিং এর ফল্ট, তারা সেটা বের করার চেষ্টা করবে। কারণ হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি কি চাবে? যদি ম্যানুফ্যাকচারিং এর ফল্ট হয় তাহলে সেটা তার দায় নাই, কিন্তু সার্ভিস রিলেটেড ফল্ট হলে সে এটা তার উপরে এসে পড়ে যাচ্ছে। মনে করো তার সাথে কন্ট্রাক্টে এরকমই, ম্যানুফ্যাকচারিং ফল্ট সে কভার করবে না। যদি ম্যানুফ্যাকচারিং ফল্ট হয় তখন পাওয়ার প্ল্যান্ট কোম্পানি কি করবে? সেই ম্যানুফ্যাকচারারের কাছে তখন সে কমপ্লেন করবে, তুমি আমাকে কম্পেনসেট করো, আমাকে 100 দিন এটা আমার প্ল্যান্ট বন্ধ রাখতে হয়েছিল, আমার 40 কোটি টাকা ক্ষতি হয়েছে, এবং সব মিলিয়ে আমি ড্যামেজ চাচ্ছি তোমার কাছে 100 কোটি, তুমি আমাকে এটা এখন দেওয়া। তখন ম্যানুফ্যাকচারার কোম্পানি কি করবে? তার ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাবে, তখন সে এটা ইনভেস্টিগেট করবে, তার এখানে তার যে ক্লজ গুলো ছিল কন্ট্রাক্টে, সেগুলোর মধ্যে এটা পড়ে কিনা। তার মানে এটা এক ধরনের ফরেনসিক ইনভেস্টিগেশন, মানে সিএসআই ম্যাটেরিয়ালস এর মধ্যেও হয়, ম্যাটেরিয়াল সায়েন্স ও মেটালার্জিতে আমরা সিএসআই করতে হয়। এটা হচ্ছে আমাদের ফেইলিউর অ্যানালাইসিস বলি আমরা, ঠিক আছে? তার মানে আমি সুন্দর করে এই ছবিটা, এরকম একটা ছবি পার্থক্য দেখলে আমি বলতে পারবো যে এখানে একটা অক্সাইডের লেয়ার হয়েছে, কারণ আমি ছোট 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 অক্সাইড এখানে দেখতে পাচ্ছি। অক্সাইড মানে পার্টিকেল, হ্যাঁ, ছোট ছোট পার্টিকেল আমরা দেখতে পাচ্ছি পুরোটা জুড়ে। তার মানে ঘটনা অন্য হাই টেম্পারেচারের জন্য এখানে কোনো একটা সমস্যা হয়েছে, ঠিক আছে? এভাবে করে করে আমরা ইনভেস্টিগেট করব। তাহলে হচ্ছে যে আস্তে আস্তে আমরা এই যে এখানে এই টাইপের যদি ছবি দেখে, এই ছবিটা দেখে আসলে আমরা বুঝতে পারবো না অপটিক্যাল ছবি। আমরা একটা অংশ একটু শাইনি, একটা অংশে এরকম দেখো, এরকম এরকম আমরা রিং টাইপের মার্কস দেখতে পাচ্ছি। ক্লিয়ার অত বোঝা যাবে না, আমি পিডিএফ করতে হয়তো পেলে তখন বুঝতে পারবা। এরকম যখনই আমরা দেখতে পাবো, এই জিনিসটাকে অনেক সময় বিচ মার্ক বলা হয়, যে আমাদের সমুদ্র সৈকতে বালুর যেরকম একটা ধাক্কা, মনে করো একটা বালুর উপরে যেরকম পড়লো, এরকম একটা করে ধাক্কা পড়ে, এরকম করে আসলো, বিচ মার্কও বলা হয়। অনেক সময় ঝিনুক শামুকের উপরের যে মার্কিং গুলো থাকে, অনেক সময় ক্ল্যাম শেল মার্কিং বলা হয়, হ্যাঁ,
ক্ল্যাম্পশেল মার্কিংও তাকে বলা হচ্ছে। আমরা অপটিক্যাল ছবি দেখে বুঝবো না, আমরা আবার এসিএম ছবিতে গেলাম। এখানে আমরা কি কোনো ধরনের এরকম ওই যে টানা এরকম মার্কিং দেখতে পাচ্ছি? পাচ্ছি না এরকম? জি স্যার। এরকম প্রচুর আমরা এরকম মার্কস দেখতে পাচ্ছি এবং ফেইলিওরটা একটু ডিফারেন্ট টাইপের লাগছে। এটা নরমাল আমরা যা দেখেছি ওরকম ফেইলিওর না। যেভাবে করে স্ট্রাইশন মার্কিং গুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এগুলো অনেক সময় সহজে দেখতে পাই না। এই যে যেরকম এই ছবিটাতে স্ট্রাইশন মার্কিংটা দেখো, আমাদের এই অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আবার এখানেও দেখতে পাচ্ছি না, আমাদের এইখানেও দেখতে পাচ্ছি না। কারণ কি, আমাদের যখন অ্যালয় গুলো যখন কম্পোনেন্ট ফেইল হয়, তখন স্ট্রাইশন মার্কিং গুলো অনেক সময় হয় কি, ওই যে ফ্র্যাকচার হয়ে যায়, যখন ফার্স্ট ফ্র্যাকচার হচ্ছে তখন সেগুলোর কারণে, বা কোরোশন হয় অনেক সময়, কোরোশন হওয়ার কারণে সেগুলো আমাদের ঢাকা পড়ে যায়। যখনই মার্কেটটা ওপেন হয়ে গেল ওখানে কোরোশন হয়ে গেল, সেখানে একটু ঢাকা পড়ে যায়। স্ট্রাইশন মার্কিং গুলো আমরা অত ক্লিয়ারলি দেখতে পাই না, ঠিক আছে? তো এই মার্কিং গুলো আমরা অনেক সময় থাকছে না। এগুলো হতে পারে যে ফ্র্যাকচার যে জায়গা হচ্ছে ফার্স্ট ফ্র্যাকচারের শুরুর দিকের জায়গাগুলো, অথবা এখানে কোরোশন হয়ে গেছে। কোরোশন যেমন যদি মনে করো ফ্লুইড থাকে বা কোনো কিছু যদি পাইপলাইনের ভিতরে যায়, ভালভ এরিয়াগুলো যখন এরকম টাইপের ফ্যাটিক হয়ে তারপর কোরোশন প্রোডাক্টও সেখানে তৈরি হয়ে যেতে পারে। তখন আমরা এই যে প্যারালাল যে মার্কিং গুলো, সেগুলোকে সাধারণত আমরা সবসময় নাও দেখতে পারি। আরো ছবি দেখি, এখানে আমরা কোনো ধরনের প্যারালাল মার্কিং দেখতে পাচ্ছি? কাকে জিজ্ঞাসা করব? সৈয়দ শাহরিয়ার, রোড 49, শাহরিয়ার আলম প্রত্যয় 49। এখানে কি দেখতে পাচ্ছি? এটা কি ডাক্টাইল ব্রিটল না ফ্যাটিক? স্যার এটা ব্রিটেল মনে হচ্ছে। আমি এখন ধরে কি পড়ালাম? 47 মোহাম্মদ তারিফ। তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে। তারিফ নাই, তাহলে হানিফ আহমেদ 44। জি স্যার। বলো স্যার। মানে স্যার এখানে ব্রিটেল ফ্র্যাকচার বলা যাচ্ছে না, কারণ এখানে তো এরকম ভাবে হ্যাঁ, আমরা এরকম এখানে এই যে এগুলো দেখতে পাচ্ছি না, এইগুলো হচ্ছে এই যে তোমার 12,000 ম্যাগনিফিকেশনের দেখতে পাচ্ছি, সেজন্য এগুলো আমরা এরকম আর একটু বেশি জুম ব্যবস্থা মনে হচ্ছে। মনে করো এই ছবিটাতে আর একটু জুম করে দেখছি। তা আমরা স্ট্রাইশন মার্কিং আছে, যে উঁচু নিচু হয়ে থাকছে না, এই যে উঁচু নিচু হয়ে যাচ্ছে না সারফেসটা, এই মার্কিং গুলোই হচ্ছে আমাদের স্ট্রাইশন মার্কিং। এখন এখানে আরেকটা দেখি, আমরা তো কোরোশন তো আমরা করি, তাই না? এই যে এইখানে দেখো, আমাদের এখানে মনে করো আমাদের ট্রান্সগ্রানুলার হোক বা ইন্ট্রাগ্রানুলার হোক, আমাদের ফেলিওর হয়েছে। এই ফেলিওর যে হলো না, এখানে যে দেখো এই যে উপরে কিছু এগুলো কি ডেবরিজের মতো কিছু কিছু আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছি না সিয়ার? জি স্যার। এই জি জিনিসগুলো স্যার। হ্যাঁ, এই জিনিসগুলি হচ্ছে তোমাদের কি সিয়ার দুজন নাকি? স্যার আমি আগেই বলে দিয়েছিলাম। ও আচ্ছা, এইগুলো হচ্ছে ঠিক আছে। এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি না, তার মানে তখন ধরে নেবো এখানে একটা কোরোশন টাইপের কোনো একটা ঘটনা ঘটছে, ঠিক আছে? বা এমন একটা এনভায়রনমেন্ট যেখানে আসছে, যেখানে হাই টেম্পারেচারের কারণে হাই টেম্পারেচার প্রোডাক্ট তৈরি হয়েছে, যেরকম ওই যে পার্টিকেল হাই টেম্পারেচার পার্টিকেল তৈরি হয়েছে, অথবা এখানে কোরোশন ঘটেছে। ফ্রেডিং কোরোশন হতে পারে, অন্য কোরোশন হতে পারে, অনেক কিছু হতে পারে, সেটা তুমি ইনভেস্টিগেট করবে। কিন্তু তুমি এটা ইনিশিয়াল একটা আইডিয়া তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এখানে হতে পারে আমাদের এটা আমাদের ট্রান্সগ্রানুলার যে ব্লকি শেপ দেখতে পাচ্ছি, ট্রান্সগ্রানুলার ফেইলিওর, অথবা ইন্টারগ্রানুলার, যাই হোক। এটা আমি আরেকটু ঘাটাঘাটি করলে আমরা দেখতে পাবো যে এখানে আসলে ইন্টারগ্রানুলার হচ্ছে নাকি ট্রান্সগ্রানুলার হচ্ছে। দেখে মনে হচ্ছে ট্রান্সগ্রানুলার। হ্যাঁ, তো আমরা তারপর এখানে প্রচুর প্রোডাক্ট, তার মানে কি এখানে একটা অন্য একটা এনভায়রনমেন্টাল কোনো একটা ইস্যু ঘটছে। এনভায়রনমেন্টাল ইস্যু কি? এনভায়রনমেন্ট হাই টেম্পারেচারও এনভায়রনমেন্ট হতে পারে, অথবা তুমি মনে করো একটা ফ্লুইড দিচ্ছ, সেই ফ্লুইড গুলো এখানে একটু ফাঁকা জায়গা পেয়ে সেই ফ্লুইড গুলো কোনো কারণে এখানে একটা লিক ছিল বা কিছু ছিল, সেই ফ্লুইড গুলো এখানে এসে তারা ডিপোজিট করেছে। এইভাবে করো আমাদের ফ্র্যাকচার হতে পারে। এগুলো এটা হচ্ছে তোমরা কোরেশন ওই কোর্সে করবা। হ্যাঁ, জাস্ট আমি এটা তোমাদেরকে ছবি দেখালাম। এখন এই যে ডান দিকে যে ছবি দেখলাম, এই ছবিটা কে বলবেন? নাজিয়া বলো তো, এইসব কিসের ছবি? ডান দিকে ছবিতে এগুলো কি? এই যে এগুলো কি বলো তো? নিচের লেখা পড়বা না, ট্রাই টু বি অনেস্ট। হ্যাঁ, নিচে কি লিখেছি সেটা পড়বা না।
এগুলা মনে হয় উপরে কোনো হাই টেম্পারেচারের জন্য অন্য না কিছু না না, জিনিসটার নাম কি? আম, আচ্ছা শুভেন্দু, স্যার আমি স্যার একটু পরে জয়েন করেছি তো স্যার, একটু মানে মাথায় তুমি লাস্ট 30 সেকেন্ডস মধ্যে জয়েন করেছো তো? তাহলেই হবে। এইটা আমি পড়াই নাই, আমি তোমাদের কাছে জানতে চেয়েছি জিনিসটা কি। খুব ইন্টারেস্টিং লাগছে না ছবিটা দেখে? স্যার মানে মনে হচ্ছে যে কিছু কিছু জায়গায় মানে তোমাকে ডেনড্রাইটের নাম শোনো নাই? সিঙ্কেজটা বেশি। আরে স্যার বাবা, তোমরা ডেনড্রাইটের নাম শোনো নাই? হ্যাঁ হ্যাঁ স্যার শুনেছি জি স্যার শুনেছি। তাহলে এগুলো শুনেছি স্যার। ডেনড্রাইট না? ডেনড্রাইট কি হয়? এরকম করে তৈরি হয়, তার ভিতরে প্রচুর ব্রাঞ্চ বের হয়, এরকম করে পুরো ব্রাঞ্চ বের হয় না? তোমরা হ্যাঁ 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 পড়েছো, 1-1ই পড়েছো, ডেনড্রাইট পড়েছো। হ্যাঁ, এগুলো হচ্ছে ডেনড্রাইট। জি স্যার। ডেনড্রাইট মানে কি, যখন আমাদের লিকুইড থেকে যখন সলিড তৈরি করি তখন আমাদের এরকম ডেনড্রাইট হয়ে হয়ে তারা 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 সলিডিফিকেশন হয়, এইভাবে ডেনড্রাইট তৈরি হয় প্রথমে, ঠিক আছে? ডেনড্রাইট হয়, ডেনড্রাইট থেকে প্রচুর ব্রাঞ্চ বের হয়। খুবই এক্সিলেন্ট একটা ছবি, এসিএম এর ছবি, হ্যাঁ এক্সিলেন্ট একটা ছবি। এখন সমস্যা হচ্ছে তোমাকে এরকম ফাঁকা ফাঁকা থাকার কথা না, তাই না? এরকম ফাঁকা ফাঁকা থাকার কথা না, ফাঁকা ফাঁকাটা হলো শ্রিঙ্কেজ ভয়েড, মানে যখন এই সলিডেশন হয়েছে তখন প্রচুর ভয়েড তৈরি হয়ে গিয়েছিল। সেই জন্য এগুলোকে দেখে এরকম একটা মনে হচ্ছে একটা পাহাড়ের ছবি, একটা মনে হচ্ছে যেন একটা স্পেস এর কিছু একটা ওরকম কিছু একটা মনে হচ্ছে, কিন্তু আসলে এটা মেটালের একটা ছবি। মেটালকে যখন সে সলিডিফাই হয়েছে, সলিডিফাই হওয়ার জন্য তার ভিতরে প্রচুর ভয়েড ছিল, যেটা সলিডিফিকেশন ভয়েড গুলো আমরা শ্রিঙ্কেজ ভয়েড বলি। হ্যাঁ, এই শ্রিঙ্কেজ ভয়েড গুলো কি আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ডেনড্রাইট। হ্যাঁ, ডেনড্রাইট থাকা মানে সলিডিফিকেশন রিলেটেড ইস্যু। এই দেখো সব হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট খুব সুন্দর সুন্দর ডেনড্রাইট। ডেনড্রাইট তোমরা দেখেছো দেখেছো, 1-1 করেছো। তাহলে এইখানে আমাদের কি ছিল, এগুলো আমাদের একটু, এই যে ডেনড্রাইটটা এখানে হচ্ছে একটু ব্লকি শেপের ডেনড্রাইট, আমরা একটা অ্যালুমিনিয়াম অ্যালয়তে, আমরা জাস্ট আমি একটু দেখে রাখি আর কিছুই না। এখানে এক ধরনের তোমাদের ক্র্যাক হয়েছে, যে ক্র্যাক গুলো হয়েছে আমাদের যে এখানে এখানে যে ডেনড্রাইট হয়েছে, এই ডেনড্রাইট গুলো থেকে আমাদের ক্র্যাক গুলো হয়েছে। মেনলি হচ্ছে তার মানে কি, এটা বোঝাচ্ছে কি এই টাইপের ক্র্যাক যদি থাকে তার মানে এটা হচ্ছে সলিডিফিকেশন রিলেটেড ইস্যু, মানে আমার ম্যানুফ্যাকচারিং এর ইস্যু, আমার সার্ভিস রিলেটেড ফেলার না। এখানে একইভাবে যদি এই টাইপের করে ডেনড্রাইট থেকে যদি ফেল হয় তাহলে সেটা হচ্ছে সলিডিফাইং ইস্যু, সার্ভিস রিলেটেড ইস্যু না। আবার এই জায়গায় দেখো, এইটা আমরা অলরেডি ওই যে এইখানে যে ঘটনাটা ঘটেছে, এইখানে আমাদের কি হলো, আমাদের সার্ভিসের সময় এটা হচ্ছে ফেল করেছে, একটা অ্যালুমিনিয়াম অ্যালয় ফেল করেছে সার্ভিসের সময়। এখন এইখানে যে টার্মটা ইউজ হয়েছে সেটা আমরা 212 কোর্সে ফেজ ডায়াগ্রামে পড়ে আসছি। এইটা কি ফেলিওর হয়েছে এখানে, আমরা ট্রান্সগ্রানুলার হোক বা ইন্টারগ্রানুলার হোক, দেখে মনে হচ্ছে ইন্টারগ্রানুলার ফেলিওর হয়েছে, তাই না? কিন্তু এখানে উপরে এগুলো কি, এগুলো কি উপরে, এগুলো হচ্ছে আমাদের ইনসিপিয়েন্ট মেল্টিং। ইনসিপিয়েন্ট মেল্টিং কি আমাদের মনে আছে? কাকে জিজ্ঞাসা করব? শুভেন্দু গেলাম, অপূর্ব কয়দিন জিজ্ঞাসা করেছি, উৎসবকে জিজ্ঞাসা করি। হ্যাঁ উৎসব বলো তো। ইনসিপিয়েন্ট মেল্টিং কি মনে পড়ে? স্যার এই মুহূর্তে তো মনে পড়তেছে না স্যার। মনে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, মাহবুব। উৎসব, এটা খুবই লজ্জাজনক ব্যাপার, তুমি ইনসিপিয়েন্ট মেল্টিং মনে করতে পারছো না, খুবই লজ্জাজনক ব্যাপার। হ্যাঁ বলো মাহবুব। স্যার ইনসিপিয়েন্ট মেল্টিং তো পড়েনি স্যার, কনগ্রেটিং কনগ্রেন পোর্শনাল ফেজ ডায়াগ্রাম থেকে। ইনসিপিয়েন্ট মেল্টিং পড়নি? না স্যার আপাতত মনে পড়ছে না, মনে তো পড়েনি স্যার। মনে পড়ছে না হয়তো, আচ্ছা ঠিক আছে। আরিফুল ইসলাম। স্যার ইনসিপিয়েন্ট ওয়ার্ডটা তো আমাদের পড়ানো হয় নাই মেবি স্যার। আমাদের মনে করো, আচ্ছা ঠিক আছে, পড়েছো, ভুলে গেছো, ফেজ ডায়াগ্রামটা অবশ্যই পড়েছো, ভুলে গেছো। মনে করো একটা ইউটেকটিক, হ্যাঁ আমি একটা ইউটেকটিক ড্র করলাম, মনে করো একবারে বাজে, এত বাজে ইউটেকটিক, যাই হোক। হ্যাঁ একটা ইউটেকটিক ড্র করলাম। ইউটেকটিকের কি হয়, ইউটেকটিক পয়েন্টটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট না, লোয়েস্ট মেল্টিং পয়েন্ট বলতে পারি, তাই না? তাহলে কি হবে, একটা সার্ভিসের মনে করো ইটেটিভ পয়েন্টের কারণে কিছু আমাদের যে পার্টিকেল বা ফেজ তৈরি হলো, সেই ফেজ তোমার মনে করো তোমার স্যাম্পলের মধ্যে রয়ে গেছে। এখন তোমার যদি কোনো কারণে তুমি যখন ইন সার্ভিস, মনে করো এটা হচ্ছে 200 ডিগ্রি, তুমি যদি মনে করো 195 ডিগ্রি তোমার সার্ভিস টেম্পারেচার উঠে যায়, তখন কি হবে?
যখন সার্ভিস টেম্পারেচার যদি 195 উঠে যায় তখন কি হবে, বা 200 210 উঠে গেল তখন কি হবে, এই লোয়ার ইলেকট্রিক মেল্টিং পয়েন্টে যদি কোনো তোমার স্যাম্পল তোমার যদি ফেজ থেকে যায় তাহলে সেটা তখন মেল্ট হওয়া শুরু করবে না, যদিও বাকি কোনোটুকুই মেল্ট হবে না, শুধুমাত্র এইটা যেটা আছে যে ফেজটা হচ্ছে তোমার যদি এই ইলেকট্রিকের ফেজ থেকে যায় তাহলে সেটা তখন মেল্ট হয়ে যাবে, তাই না, আর্লি মেল্টিং হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের ঘটবে। এই টাইপের ঘটনা যদি ঘটে সার্ভিসে তখন কি হতে পারে, তখন হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা ফেল করতে পারে। এটা সার্ভিসের সময় হতে পারে, আবার হিট ট্রিটমেন্টের সময় হতে পারে। আমি হিট ট্রিটমেন্ট করার সময় এটা খেয়াল করলাম না, কোনো কোনো জায়গাতে পার্সেল টেম্পারেচার ফার্নেসে বেড়ে যাওয়ার কারণে সেখানে আমাদের দেখা গেল যে আমাদের একটা এই ইউটেকটিকের সময় আমার মেল্টিং হয়ে গেল। মনে করো তোমার সার্ভিসে করছো, সার্ভিসে তোমার টেম্পারেচার 20 ডিগ্রি 35 ডিগ্রি বেশি উপরে না, তার মানে কি এটা সার্ভিসের রিলেটেড ফল্ট না, ফল্ট হচ্ছে হিট ট্রিটমেন্ট করেছো। দেখলে যে তুমি সার্ভিস বুক লগ ঘেটে দেখলে হিট ট্রিটমেন্ট করা ছিল, হিট ট্রিটমেন্ট করার সময় তোমার কোনো কারণে টেম্পারেচার মনে করো 210 ছিল, হ্যাঁ, কোনো কারণে ফার্নেস থেকে 210 উঠে গেল, তখন কি করবে, তখন এই জায়গাটাতে তোমার এই যে ভিতরে যদি ইউটেকটিকের যদি কোনো ফেজ থেকে থাকে সেগুলো আমাদের মেল্ট হয়ে যাবে। তারা মেল্ট হয়ে কি হলো, পাতলা একটা ফিল্মের মতো তৈরি করবে। হ্যাঁ, একটা পাতলা এরকম একটা ফিল্ম তৈরি করলো, তারপর তারা সলিডিফাই হয়ে গেল, তারা এই ফিল্মটা থেকে গেল, এই ফিল্মটা হচ্ছে ক্র্যাক, সার্ভিসে ক্র্যাক তৈরি করবে আস্তে আস্তে। ঠিক আছে, এখন আবার এই ছবিটাতে যাই। এই ছবিটা আমাদের কিসের ছবি, আমাকে রোল 35 হচ্ছে 36 পর্যন্ত গিয়েছিলাম, 35 সৌরভ, এটা কিসের ছবি, ডাক্টাল নিউট্রাল ফ্যাটিক কিসের ছবি, সৌরভকে পাচ্ছি না, তাহলে আমরা চলে যাই উৎস দাসের কাছে। স্যার এখানে তো ভয়েড অথবা ডিম্পল আছে, সো এটা ডাকটাইল হওয়ার চান্স বেশি। আচ্ছা ঠিক আছে, উৎস গেল, এখন আমরা চলে যাই তাহলে নাহিদের কাছে, সাইদ নাহিদ, যাদের সাথে একবারে কম কমিউনিকেট করা হয় তাদেরকে একটু খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি। নাহিদ, এটা কি ছবি, ডাক্তার না ব্রিটেল? আচ্ছা নাহিদকে পাচ্ছি না, কে বলবা বলো, আর কেউ কিছু বলতে চাও? আমরা শুনেছি, এখন আমরা আরেকটু শুনি। স্যার এখানে তো ওই রিভার মার্কিং এর মতো কিছু দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, রায়হান বলেছে। হ্যাঁ নাজিয়া বলো। এটা স্যার বোথ ডাকটাইল আর ব্রিটেল, কারণ রিভার মার্কিংও দেখা যাচ্ছে আবার ডিম্পলও দেখা যাচ্ছে। মেইনলি এখানে, হ্যাঁ মেইনলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিভার মার্কিংটাই কিন্তু মেইনলি ফোকাস। এই যে কিছু ব্রিটল টাইপের যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এত সার্কুলার ইন শেপ, নরমাল ডিম্পলের মতো মনে হচ্ছে না। হ্যাঁ, এখানে কোনো ধরনের ফাইবার টাইপের কিছু একটা ছিল, সেটা হয়তো পুল আউট হয়েছে। মোস্টলি এটা ব্রিটল, হ্যাঁ 95% ব্রিটল, আর 5% ডাক্তারের মতো আমরা বলতেছি যে আমরা ডিম্পলের মতো কিছু দেখতে পাচ্ছি। তখন আমাকে আরেকটা ইনভেস্টিগেট করতে হবে, এর তো এরকম সার্কুলার ডিম্পল আসলো কোথেকে। এখানে আমরা চেক করবো এটার ভিতরে কোনো পার্টিকেল আছে কিনা, আমরা চেক করবো। হ্যাঁ, কারণ এটা মোস্টলি ডাক্তার সব জায়গাতে, সরি ব্রিটল সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ব্রিটল শেপই তার ছিল। এই যে এই জিনিসগুলো কোথেকে আসলো সেটা আমরা দেখবো। সেই জন্য আমরা যে আল্ট্রাসাউন্ড ফার্স্ট ব্রিটল আমরা পড়েছিলাম যে প্রায় ব্রিটল টাইপের কিছু হতে পারে। হ্যাঁ, কিছু কিছু ওখানে পুল আউট টাইপের করেছে, সেগুলো আমরা ইনভেস্টিগেট করবো। এটা মোস্টলি হচ্ছে ব্রিটল। ঠিক আছে, কিছু ডাক্তারের কিছু ডিম্পল দেখতে পাচ্ছি, আমরা ডাক্তার বলবো না, আমরা বলেছি কিছু ডিম্পল আমরা দেখতে পাচ্ছি যেখানে হয়তো ডিবন্ডিং হয়েছে। এই ডিবন্ডিং গুলো আমাদেরকে চেক করতে হবে। এই ডিবন্ডিং থেকেও আমাদের কিন্তু ক্র্যাক তৈরি হতে পারে। এই যে দেখো, এই যে ডিবন্ডিং গুলো থেকেও হয়তো কারণে আমাদের ক্র্যাক তৈরি হতে পারে, সেক্ষেত্রে সেটা কিন্তু ডিম্পল না। পার্টিকেলের সাথে পার্টিকেল ছিল, পার্টিকেলের সাথে ম্যাট্রিক্সের তোমার ডিকোহেশন হয়ে ডিবন্ডিং হয়ে সেখান থেকে আমাদের ব্রিটল ক্র্যাক তৈরি হয়েছে। ঠিক আছে, সেটাকে আমরা তখন ইনভেস্টিগেট করবো। এখানে মনে করো একটা আমরা ফেটিং কোরেশন যেটা আমরা বলেছি, মনে করো এখান থেকে ফ্যাটিক হলো। মনে করো আমাদের ফ্যাটিকটা যখন হয় তখন কিভাবে হয়, মনে করো তিনটা পার্টি হবে। আমাদের ক্র্যাকটা হচ্ছে এই দেখো একটা ক্র্যাক তৈরি হয়েছে, এখানে একটা ক্র্যাক তৈরি হলো, এটা একটা ছবি, এটা আরেকটা ছবি, এটা বাকিটুকু আরেকটা, সরি এটা সরি ভুল করেছি, এইটুকু হচ্ছে একটা ছবি, তারপর হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে আরেকটা ছবি, আর এটা হচ্ছে একটা ছবি, জোন এ বি জোন সি। আচ্ছা ঠিক আছে, জোন এ তে দেখো এই যে একটা সাদা টাইপের দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্র্যাক তৈরি করেছে, এটা আমাদের ক্র্যাক তৈরি করেছে।
ক্র্যাকটা প্রপাগেট করেছে হচ্ছে এইখানে। এখানে দেখো আমাদের এভাবে করে 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 রিং টাইপের আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্র্যাকটা প্রপাগেট করেছে, আমাদের ক্র্যাকটা প্রপাগেট করেছে। এখন এখানে আমাদের একটু ডিফারেন্ট টাইপের ফ্র্যাকচার টাইপের আমরা দেখতে পাচ্ছি, একটু অন্য। এখানে ক্র্যাকটা আমাদের এখনো ক্লিয়ার দেখতে পাচ্ছি না, আমরা দেখবো একটু পরে। মানে আমরা 3 রকমের সারফেসটাকে যদি চেক করি আমরা 3 টাইপের দেখতে পেলাম, ক্র্যাক তৈরি হওয়া, ক্র্যাক প্রপাগেট করা মানে গ্রো করা, আর হচ্ছে ফ্র্যাকচার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যদি ছবিগুলো খেয়াল করি, এই প্রথম দিকে ছবিটা যেটা দেখলাম এই জায়গাটাতে একটু একটু কি আমাদের এই দেখো এখানে আমাদের ক্র্যাক টাইপের আছে, একটু ভেঙে 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 ছোট ছোট রিজ হয়ে গেছে, ভেঙে ভেঙে গেছে, যেটা ডাক্তারও না ব্রিটেলও না, হ্যাঁ ভেঙে ভেঙে গেছে। এটা আমরা দাগ দাগ দেখতে পাচ্ছি, চারদিকে ভেঙে ভেঙে গেছে। এটা হচ্ছে আমাদের ফ্যাটিক ক্র্যাক তৈরি হলো। এখন ফ্যাটিক ক্র্যাক তৈরি হলো, এখন দ্বিতীয় এসসিএম ছবিটাতে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে আমরা আরো বেশি দেখতে পাচ্ছি। আমাদের এরকম করে করে প্রচুর আমরা এরকম মার্কিং দেখতে পাচ্ছি, মার্কিং দেখতে পাচ্ছি, তাই না? এই যে কালো কালো গুলো দেখো, এই যে দুইটার মাঝখানে কালো অংশটুকু আমাদের এভাবে করে করে আমরা দেখতে পাচ্ছি ভেঙে ভেঙে গেছে সারফেস গুলো। এটা হচ্ছে ফ্যাটিক স্ট্রাইয়েশন আমাদের তৈরি হলো, এই যে আমাদের মার্কিং গুলো আমাদের তৈরি হলো। পরে যে লাস্টের 3 নম্বর জোন ছিল, এটা ছিল জোন এ, জোন বি, এটা ছিল জোন সি। জোন সিটা যদি আমরা এখন দেখি, এখানে আমরা এখন কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট ফ্র্যাকচার হলো, যেখানে আলটিমেটলি ফ্যাটিক হতে হতে একসময় ফ্র্যাকচার হয়ে গেল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কে বলবা? আমি কাকে জিজ্ঞাসা করবো, কাকে জিজ্ঞাসা করবো? তুহিন ইসলাম, রোল 16। এইখানে কি ঘটলো? ফ্যাটিক ক্র্যাক তৈরি হলো, ফ্যাটিক ক্র্যাক প্রপাগেট করলো, এখানে ফেল করলো। এটা কি ধরনের ফেলিওর? এখানে কথা বলবো না তুমি? আচ্ছা, ও যখন তুহিন নাই, কথা বলতে চায় না, আমরা সবাইকের সাথে অনেক কথা হয়েছে। রুমন শেখের কাছে যাই। রুমন শেখ, বলো। বেটার কোনো ক্যারেক্টারিস্টিক্স আছে এদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য? বুঝি নাই, কি বলছো? স্যার ক্র্যাক মানে ফ্যাটিক ক্র্যাক ইনিশিয়েশন জোনটা আর প্রপাগেশন জোনটা দেখতে একই রকম। আসলে একটু পরে, সরি, আমি কিসের সাথে আমি তো কথা বলছিলাম যে রুমন শেখের সাথে। রুমন শেখ স্যার আসছেন? বলো, উত্তর দাও। স্যার এইখানে স্যার ফ্যাটিক ক্র্যাকিং মনে হচ্ছে, আবার কিছুটা ডিম্পলও দেখা যাচ্ছে। কিছুটা ডিম্পল না, মানে তোমার হচ্ছে যে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথম হচ্ছে ক্র্যাক তৈরি হবে, তারপরে ক্র্যাক এরকম রিং হয়ে হয়ে প্রপাগেট করবে। একটা সময় যাবে যখন সে আর লোড নিতে পারবে না, তখন হচ্ছে যে আমাদের যে ব্রিটল বা ডাক্টাইল ম্যানার যে ফ্র্যাকচার করেছিলাম সেভাবে করে সে ফেল করে যাবে। এইটা হচ্ছে সেই জোনটা, ঠিক আছে? মানে আমি ক্র্যাক তৈরি হওয়ার অংশ দেখবো, সেখান থেকে ক্র্যাক ব্রিটল ম্যানারে প্রপাগেট করলো না, সেই ক্র্যাক গুলো রিভার মার্কিং থাকলো না, কোনো ধরনের ডিম্পল তৈরি করলো না, সে আস্তে করে ছোট ছোট যেটা ক্র্যাক হলো। হওয়ার পরে আমরা সেখান থেকে তারপর দেখলাম যে এরকম করে করে সে রিং শেপ করে করে সে প্রপাগেট করলো। করার পরে একটা অংশতে দেখলাম যে সে না আছে ওই ক্র্যাক, না আছে রিং শেপের ক্র্যাক, কোনো কিছুই নাই, ডাক্টাইল বা ব্রিটল ম্যানারে সে ফেল করলো। এইটা হচ্ছে যে তখন যদি এরকম পাই, তখন সেটা হচ্ছে আমাদের ফ্যাটিক ফেলিওর। হ্যাঁ অশেষ, কি বলতে চাচ্ছিলে বলো। আচ্ছা, কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি আমি। রিং শেপটা বুঝতে পারতেছিলাম না, পরে ভালো করে খেয়াল করে বুঝলাম হচ্ছে যে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আবার একটু ছবি দেখি। হ্যাঁ অশেষ, তুমি বলো, এটা কি ছবি, ডাক্টাইল না ব্রিটল না ফ্যাটিক? তো এটা ডাকটাইল, অনেক বেশি ডিম্পল দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে রোল 2, গালিব। এটা কি টাইপের ফেলিওর, ডাক্টাইল না ব্রিটল না অন্য কোনো কিছু? স্যার আমার স্যার আসলে নেট। আচ্ছা ঠিক আছে, তানভীর মাহতাব, ডাক্তার ব্রিটল না ফ্যাটিক? তানভীর মাহতাব নাই। আচ্ছা, রাকিবুল হাসান, এটা ডাক্তার ব্রিটল না ফ্যাটিক? স্যার এটা ফ্যাটিক মনে হয়, এখানে কিভাবে মার্ক মনে দেখা হচ্ছে, যাচ্ছে, কি কারণে? মানে এই যে হরাইজন্টাল দাগ দেখা যাচ্ছে স্যার। হরাইজন্টাল দাগ বলবো না, আমরা রিং মার্ক করব। মানে হ্যাঁ, বিচ মার্ক মার্ক বা বলবো, টেনশন মার্ক, আমরা মার্কিং বলবো। এটা আমরা বলবো যে স্ট্রাইশন মার্কিং। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এরপরে যাই, রোল 5, সুজন সাহা। এটা কি টাইপের ফেলিওর, ডাক্তার ব্রিটল না ফ্যাটিক?
সুজন শাহ নাই। রাহান সিদ্দিকী কি টাইপের ফেলিওর, ডাক্টাইল, ব্রিটল না ফ্যাটিক? স্যার ডাকটাইল, কারণ এখানে ডিম্পল দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে রুমন শেখ তো কথা বলতে চায় না, প্রিন্সের কাছে যাই। মেহেদি হাসান প্রিন্স, এটা কি টাইপের ফেলিওর, ডাক্টাইল না ব্রিটল না ফ্যাটিক? আমার ভিডিওটা আসে না এখনো স্যার, নেট স্লো তো একটু ও আচ্ছা, ওয়েট করতে হবে। স্যার রায়হান যেটা বলছে তারপরে কিছু আসে না, রায়হানের ওইটাই আছে আমার সামনে এখন। ওইটাই আমি চেঞ্জ করি নাই, ওইটাই আমি ওকে জিজ্ঞাসা করছি, মানে তোমাকে ওইটাই জিজ্ঞাসা করছি, ডাক্টাইল, ব্রিটল না ফ্যাটিক? স্যার এইটা আমার তো, স্যার ও ডাকটাইল বললো, বাট আমার তো ডাকটাইল মনে হইতেছে না, আমার তো বিটল মনে হইতেছে। হ্যাঁ, এটা ব্রিটল মানে ফেলিওর। জি স্যার। ফেলিওর এবং আমাদের দেখো একদম এই যে যদি আমরা গ্রেন গুলো চিন্তা করো, ফেলিওর গুলো কোথায় হয়েছে, একদম গ্রেন বাউন্ডারি দিয়ে হয়েছে না? দেখো এভাবে করে করে হয়েছে না? জি স্যার, গ্রেন বাউন্ডারি, হ্যাঁ, আমরা সব গ্রানুলার। হ্যাঁ, আমাদের ইন্টারগ্রানুলার, ঠিক আছে, সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি। এখন এই আচ্ছা ঠিক আছে, এখন সাফায়াতের কাছে যাই। সাফায়াত, এটা কি টাইপের ফেলিওর, ডাক্টাইল, ব্রিটল না ফ্যাটিক? স্ট্রাইশন মার্কিং দেখতে পাচ্ছ কিনা সেটা আমাকে বলবা। স্যার ব্রিটল স্যার। কোন স্ট্রাইশন মার্কিং নাই? স্যার এগুলা তো ক্লিভেজ টাইপ স্যার, মার্কিং তো ফ্যাটিক মার্কিং তো এমন হওয়ার কথা না। এইভাবে আমাদের কনফিডেন্স আনতে হবে যে আমরা এখানে দেখো এখানে ক্র্যাক তৈরি হয়েছে, ক্র্যাক তারপর প্রপাগেট করেছে। হ্যাঁ, ক্র্যাক তৈরি হয়েছে, ক্র্যাক প্রপাগেট করেছে, একটা রিভার মার্কিং, আমরা স্পষ্ট রিভার মার্কিং দেখতে পাচ্ছি। এবং এগুলো হচ্ছে যে আমাদের এই যে ক্লিভেজ টাইপের মতো করে তার মানে হচ্ছে প্লেন করে তারা আস্তে আস্তে হয়ে গেছে। এবং রিভার মার্কিং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা রিজ দেখতে পাচ্ছি, রিজ থাকা মানে হচ্ছে রিভার মার্কিং আছে, তাই না? এরকম আমরা যে উঁচু নিচু রিজ দেখতে পাচ্ছি, মানে সিঁড়ি ধাপের মতো, মানে ক্র্যাক মনে করো কি, আমরা মনে করো কি দিয়ে বুঝাই, মনে করো পাশাপাশি কয়েকটা তক্তা রাখলাম, একটা তক্তা একটা থেকে একটু উপরে নিচু করে রাখলাম। হ্যাঁ, তাহলে কি হলো, একটা উপর নিচু একটা শেপের মতো তৈরি হচ্ছে না, আস্তে আস্তে উঁচু নিচু করে। এবং জিনিসটা ওরকম, বা আমরা যদি প্লেইং কার্ডস এর কথা চিন্তা করি, কার্ডস গুলোকে যদি আমরা একটু করে একটু পুশ করি, তাহলে আমরা একটা রিজের মতো তৈরি হয় না সারফেসটা, আমরা এরকম একটা আমরা সারফেস আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের রিচেল, আমাদের ক্লিভেজ তৈরি হয়েছে। এইটা কি, কার কাছে যাব? সাফায়াতের সাথে তো মনে হয় মাত্র কথা বললাম না, তাহলে মুতাসিমের কাছে যাই। হ্যালো, হ্যাঁ বলো, এটা কি? স্যার একটা বিটেল মনে হচ্ছে। এটা আমাদেরকে দেখে ব্রিটেল মনে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আসলে আমার কাছে কিন্তু ব্রিটেল মনে হচ্ছে না। এখানে এই মাঝখানে এরকম একটা পুরা এই অংশটুকু দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের একটা পোরোসিটি। আমরা এটা পড়বো না, এটা হ্যাঁ, এই জায়গাটা একটা বড় একটা ভয়েড, তাই না, একটা পোরোসিটি মানে ভয়েড আছে। এই ভয়েডটা আমাদের এই থেকে হলো। তারপরে এই যে এখানে আমাদের কিন্তু পুরোপুরি এই জায়গাটা আমাদের আসলে ই করা না দেখে বুঝতে পারছি না, কিন্তু এই জায়গাটা দেখে ঠিক কিন্তু আমাদের মনে হয় না এটা হচ্ছে আমাদের ব্রিটল, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা যাই ইন্ট্রোডাকশন। সরি, এই পার্টটার নাম হচ্ছে মানে ফ্যাটিকের বেসিক আইডিয়া। আমি কপি পেস্ট করার সময় ভুলে গেছি, আমি আবার তোমাদের পিডিএফ দিয়ে দেবো। এখন দেখো, এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলনা, ট্রাইসাইকেল। ট্রাইসাইকেলের মধ্যে এই জায়গাগুলো যদি ইনভেস্টিগেট করা হলো, তো বহুকাল আগের ছবি। এখানে দেখা গেল যে এখানে কিছু আমাদের ক্র্যাক ইনিশিয়েট করেছে। হ্যাঁ, ক্র্যাক ইনিশিয়েট হওয়ার পরে তারপরে আস্তে আস্তে এখানে কিছু ধরনের এরকম রিং এর মতো মার্কিং দেখা গেছে। তার মানে এখানে ফ্যাটিক ফেলিওর হয়েছে। ফ্যাটিক ফেলিওরটা আসলে কিভাবে আমরা দেখবো? ফ্যাটিক ফেলিওর যদি আমরা দেখি, চিন্তা করি, এই জায়গাটাতে একটা ক্র্যাক তৈরি হলো, ইনিশিয়েট হলো, তারপরে এরকম করে করে রিং এর মতো আমাদের মার্কিং হচ্ছে, পিচ মার্ক করবো বা ক্র্যাম্পশেল মার্কিং, যেটাই বলি। হ্যাঁ, এভাবে করে করে আমাদের মার্কিং গুলো তৈরি হলো। এই যে মার্কিং গুলো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি, বা এইখানে সরি ভুল দেখিয়েছি ওটা না। হ্যাঁ, মার্কিং গুলো এই যে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এগুলো করে করে আমরা মার্কিং গুলো দেখতে পাচ্ছি। এই মার্কিং গুলো আস্তে আস্তে এই মার্কিং গুলো থেকে আমরা ভিন্ন ভিন্ন রকমের আমাদের এরকম করে আরো কিছু ক্র্যাক, এখানে পারপেন্ডিকুলারলি মতো ক্র্যাক তৈরি হলো, সেটা বাদ দিই। এইভাবে করে করে আমরা দেখতে পাচ্ছি ক্র্যাক তৈরি হয়। এখানে মনে করো ক্র্যাক ইনিশিয়েট হলো, তারপরে মনে করো ক্র্যাক আস্তে আস্তে এরকম করে প্রপাগেট করলো। এই জিনিসগুলোকে এই যে স্ট্রাইশন মার্কিং যেটা, সেটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের বিচ মার্ক, অনেকগুলো এরকম সিঙ্গেল রিচ একসাথে হয়ে আমরা যখন দেখবো তখন তাকে আমরা বিচ মার্ক করছি, এই রিং এর মতো করে এরকম করে যেগুলো থাকছে। এটা হচ্ছে এই যে মনে করো বালুতে কি হয়, এটা হচ্ছে সি বিচ। হ্যাঁ, সি বিচের বালুতে কি হয়, এরকম ঢেউয়ের জন্য এরকম করে মার্কিং গুলো হয় না,
একটু ঢেউ আসলো এইটুকু মার্কিং হলো, আবার ঢেউ যদি একটু বেশি আসে তাহলে এদিকে পর্যন্ত মার্কিং হলো, তারপর আবার কি হলো এইটুকু পর্যন্ত সে বালুকে পুশ করলো, এইভাবে করে মার্কিং হলো। তো ফ্যাটিকটা হচ্ছে যে এইভাবে করেই আসলে একটা ফিজিক্যালি সেটা কম্পেয়ার করা হয়। আচ্ছা এখানে আমাদের এটা দরকার না, এটা দরকার নেই। আচ্ছা এখন যেটা হচ্ছে বেসিক্যালি আমরা অলরেডি জানি ক্র্যাক হচ্ছে প্রপাগেট করবে কি করবে না, ক্র্যাক তো তৈরি হতেই পারে, ক্র্যাক প্রপাগেট করবে কি করবে না সেটা আমরা k = kc, আমরা সরি এটা বড় হাতের হবে, k = ছোট হাতে দিয়েছি, এটা বড় হাতে, k = kc, যেটার মধ্যে সে প্রপাগেট করবে কিনা সেটা আমরা জানতে পারবো যে সে ফার্স্ট ফ্র্যাকচার হবে কিনা। যদি একটা পার্টিকুলার সাইজের থেকে আমরা এই যে এখানে আমরা জানি কিছু ডেরিভেশন ছিল পাই সিগমা পাই সি মনে হয়, তো এর থেকে যদি সাইজ ছোট হয় বড় হয় তাহলে সেগুলোর উপর বেস করে সে প্রপাগেট করবে কি করবে না, তারপর ফ্র্যাকচার টাফনেস থেকে আমরা সেগুলো বলে দিতে পারবো। কিন্তু বেসিক্যালি হবে কি হবে না, তারপরও ফেল করছে, অল্প স্ট্রেনে ব্যবহার করছি, অল্প লোডে রাখছি, অল্প স্ট্রেস দিচ্ছি, এনভায়রনমেন্ট সবকিছু ঠিক আছে। হ্যাঁ শুভেন্দু বলো। না স্যার, হঠাৎ করে ভুলে চাপ পড়ে গেছিল স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে এরকম হওয়ার পরও তারপরও ক্র্যাক তৈরি হলো, ক্র্যাক তৈরি হয়ে আস্তে আস্তে প্রপাগেট করলো, যেখানে আমি লোড অনেক কম দিচ্ছি। হ্যাঁ ক্র্যাকের জন্য আমার এখানে যে লোডের কথা বলা ছিল ফার্স্ট ফ্র্যাকচার হওয়ার জন্য তার থেকে অনেক কম লোডে রাখছি, মনে করো তার থেকে 1/3 লোডে রাখছি, তারপরও ফেল হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে আমাদের এই যে প্রপাগেট করে স্লো ক্র্যাক গ্রোথ করছে এটাকে বলা হচ্ছে ফ্যাটিক। 6 মাস ধরেও হতে পারে, 6 মাস ধরেও সে ক্র্যাকটা প্রপাগেট করতে পারে, করে করে আস্তে আস্তে সে ফেল করতে পারে, 1 বছরও লাগতে পারে, বেশিও লাগতে পারে। সাধারণত যখন মনে করো আমার পেনের ক্লিপটা ভেঙে যায়, বাইসাইকেলের প্যাডেলটা ভেঙে যাচ্ছে, যখন হচ্ছে আমাদের রেফ্রিজারেটরের হ্যান্ডেলটা ভেঙে যাচ্ছে, তখন সাধারণত এইসব ক্ষেত্রে বেশি ক্ষেত্রে ফ্যাটিকই হয়। যদি না তুমি তো আর সাধারণত খুব জোরে ধরে টানবা না, দরজার হ্যান্ডেলটা ভেঙে গেল তাহলে কি হয়, নর্মালি তো আমরা সবসময় এক স্পিডই টানি, এক লোডই টানি, দরজার হ্যান্ডেলটা মনে করো আমি এক এক দিন তো এক এক ভাবে টানি না, মুড অফ থাকলে হয়তো একদিন জোরে টানতে পারি, কিন্তু সবসময় তার করবো না। এইভাবে করে করে হয় কি আমরা একই টাইপের ঘটনা বারবার ঘটাচ্ছি, বা ফ্যান ঘুরছে একই স্পিডই বারবার ঘুরছে, ঘুরতে 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 তার ব্লেডের ওখানে মনে করো একটা স্ক্রু। হ্যাঁ ত্রয়ী বলো। মানে যত ক্র্যাক প্রপাগেট করবে তত বিচ মার্কিং বেশি দেখা যাবে না? হ্যাঁ যত হবে তত বেশি প্রপাগেট করবে, যত বিচ মার্ক বেশি থাকবে তার মানে তত বেশি লম্বা সময় ধরে সে প্রপাগেট করেছে। মনে করো আমি 10টা বিচ মার্ক পেলাম একটাতে, সেখানে হয়তো তার মানে আমি হয়তো এস্টিমেট করলাম যে ক্র্যাক গ্রোথ করেছে 1 মাস ধরে, আর যদি 100টা পাই তার মানে হয়তো দেখা গেল যে ক্র্যাক সেখানে হয়তো 20 মাস ধরে প্রপাগেট করেছে। তাহলে মেবি এটাই ফ্যাটিক হচ্ছে যেই লোডে ফেল করার কথা না তারপর হচ্ছে আমাদের ফেল করে যাবে। 1830 সালের দিক থেকে মোটামুটি তাদেরকে এটা জানা গেছে যখন হচ্ছে যে একটা রিপিটেটিভ অথবা একটা ফ্ল্যাকচুয়েটিং স্ট্রেসের কারণে মেটাল ফেল করে গেল, ইভেন একটা স্ট্রেস মাচ লোয়ার দ্যান দা ইয়েল্ড স্ট্রেস বা ফ্র্যাকচার হওয়ার জন্য যে কোনো স্ট্রেস লাগে তার থেকেও ফেল করে যাচ্ছে যখন, তখন এটা আমাদেরকে হলো যে না এত আগে ফেল করে গেল, এটা আমাদের ফ্যাটিকের কারণে এই ফেল গুলো আমাদের হচ্ছে। তো ফ্যাটিকের কারণে ফেল গুলো হচ্ছে এবং দেখা গেছে যত ধরনের আমাদের মেটালে যত ধরনের ফেইলিওর হয় অলমোস্ট তার বেশিরভাগই সার্ভিসে যখন ফেল করে বেশিরভাগই হচ্ছে আমাদের ফ্যাটিকের কারণে সে এই ফেল গুলো করছে। ঠিক আছে, তার মানে ফ্যাটিক ফেলিওরটা হচ্ছে আমাদের ডাইনামিক লোডিং এ হবে। ডাইনামিক লোডিং মানে হচ্ছে আমি বারবার এক জায়গাতে হ্যামারিং করছি, বারবার হ্যামারিং করছি। মনে করো সিঁড়ি দিয়ে হাঁটছি, আমি সিঁড়ি দিয়ে উঠলাম নামলাম উঠলাম নামলাম, আজকে উঠলাম আজকে উঠে যে আমি শেষ হয়ে যাবো। হ্যাঁ অশেষ বলো। আচ্ছা স্যার, আমরা ফ্যাটিক টেস্টিং করার জন্য যে এসএন কার্ভ অ্যানালাইজ করি না, তো বলতেছিলাম যে স্যার শুধু ফেরাস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে লিমিট দেখা যায়, নন ফেরাসের ক্ষেত্রে দেখা যায় আমি না তো কেন? ওগুলো করি নাই তো, ও না স্যার, মানে ফ্যাটিক নিয়ে কথা বলতেছিলাম তাই ভাবলাম মানে রিলেভেন্ট কোশ্চেন কিনা, লাইক রিলেভেন্ট আরো পরে আমরা যখন এসএন কার্ভ করবো উদার কার্ভ করবো তখন এগুলো রিলেভেন্ট। হ্যাঁ আচ্ছা এভাবে করে আমরা, তুমি এই কার্ভের কথা জানলা কোথায়? করশনে দেখছি, আর এমনিতে 1-1-এও তো বুঝলো স্যার, মানে 1-3-1-এ দেখাইছিল এরকম আছে। আচ্ছা ঠিক আছে, 1-1 কে তোমাদের বসির স্যার নিয়েছিলেন? জি স্যার। আচ্ছা তাহলে হচ্ছে যে তাহলে তোমাদের যেগুলো আমি বলি সবগুলো তোমরা তো আসলে আইডিয়া তোমরা 1-1-ই পেয়ে আসছো। হ্যাঁ এই যে ফ্যাটিক বা ফেইলিওর ফ্র্যাকচার ব্রিটল ডাক্তার সবে স্যার তোমাদেরকে পড়িয়েছেন। তো আমরা এই যে ডাইনামিক লোডিং মানে কি, আমি কন্টিনিউয়াসলি আমাদেরকে লোডিং হচ্ছে, মনে করো সাইকেল লোড আনলোড একটা সাইনোসয়েডাল কার্ভের মধ্যে করে আমাদেরকে দিতে থাকলো। তো এইভাবে করে করে ফেল হয়। মনে করো একটা ইঞ্জিনের তোমার মনে করো কম্প্রেসর আছে বা
মনে করে একটা এয়ারক্রাফটের উইং, যেসব জায়গাতে কন্টিনিউয়াসলি আমাদের একই টাইপের লোড পড়ছে সেসব জায়গাতে আমাদের ফেলিওর হয়। তাহলে আমাদের কি থাকতে হবে? ফ্যাটিক ফেলিওর হওয়ার জন্য তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে একটা ম্যাক্সিমাম একটা স্ট্রেস লাগবে কম্পিটিটিভলি হাই ভ্যালু, যেটা হচ্ছে আমাদের ক্র্যাকটাকে ইনিশিয়েট করে দিবে। লার্জ এনাফ ভেরিয়েশন অফ ফ্লাকচুয়েশন অফ দ্য অ্যাপ্লাইড স্ট্রেস, মনে করো 400 MPa তে একটা ক্র্যাক সে তৈরি করে দিল, তারপরে সে মনে করো 205 MPa তে আসছে, এবং ওইটা হচ্ছে বারবার ডাইনামিক লোডিং এর মতো হচ্ছে, হ্যাঁ সাইনোসয়েডাল হতে পারে, নানা রকম হতে পারে। তো এভাবে করে সে ফ্ল্যাকচুয়েটেড একটা লোড তার ভিতরে আমাদেরকে কন্টিনিউয়াসলি পড়তে থাকবে হবে, এবং একটা লার্জ নাম্বার অফ সাইকেলস সেখানে যেতে হবে। লার্জ নাম্বার অফ সাইকেলস কেন যেতে হবে? না হলে তো একটা ক্র্যাক তৈরি হলো ভেরি গুড, কিন্তু সেটা প্রপাগেট নাও করতে পারেন নরমাল কেসে, কিন্তু যদি সাইক্লিক লোডিং থাকে, ডাইনামিক লোডিং থাকে, তখন অল্প সার্ভিস লোডেও সেই ক্র্যাকটা প্রপাগেট করতে থাকবে। অনেক বেশি প্রপাগেট করার পরে ম্যাটেরিয়ালটা তখন আর সে বলবে যে আমি আর পারছি না, হ্যাঁ সে তখন সাকাম টু বলা হয় না, যে আলটিমেটলি সে যখন পারছে না তখন সে আত্মসমর্পণ করলো, সে আর পারলো না। তো একটা সময় যে সে আর লোড নিতে পারছে না, তখন সে কি করলো? বাকি অংশটুকু ধাম করে ডাক্তার বা ভিডিও ম্যানারে ফেল করে যাবে। এখন হচ্ছে যে আরো অন্যান্য ভেরিয়েবল আছে, স্ট্রেস কনসেন্ট্রেশন, কোরোশন, টেম্পারেচার, ওভারলোড, মেটালজিক্যাল ফ্যাক্টর থাকতে পারে, রেস্টোরেটিভ স্ট্রেস থাকতে পারে, কম্বাইন্ড অন্যান্য স্ট্রেস থাকতে পারে, যেগুলো আমাদের ফ্যাটিকে ফিট করতে পারে, সেগুলো আমাদের আপাতত জানা দরকার নেই। মানে স্ট্রেস সাইকেল আমাদের নরমালি 3 টাইপের স্ট্রেস হয়। আমাদের একদম পারফেক্ট একটা মনে করে আমাদের একটা সাইনোসয়েডাল কার্ভ হতে পারে, একটা পুরোপুরি রিভার্স স্ট্রেস, মনে করো এখানে হচ্ছে আমাদের টেনসাইল লোড দিলে এতটুকু, মনে করো 120 MPa, আবার পরের সাইকেলে সে একটা পুরোপুরি নেগেটিভ 120 সাইকেলের একটা কম্প্রেশন দিল, এটা হচ্ছে 0, এদিকে হচ্ছে কম্প্রেশন আর এদিকে হচ্ছে টেনশন, সেটাও হতে পারে। আবার হতে পারে দুইটাই টেনসাইল, অথবা আমাদের যে সাইক্লিক লোডিং হচ্ছে দুইটাই টেনসাইল, দুইটাই কম্প্রেসিভ, সেটা হতে পারে। যে আমাদের টেনসাইলটা হচ্ছে মনে করো এটা হচ্ছে মনে করো 205 MPa, আরেকটা হচ্ছে পরের সাইকেলটাতে আমরা পাচ্ছি হচ্ছে মনে করো 40 MPa, এইভাবে করে হতে পারে। আবার কম্প্রেশন হতে পারে, মনে করো পুরো কার্ভটা আমি ওই উপরে না হয়ে এটাকে আমি নিচের দিকে শিফট করে দিলাম, সেরকম হতে পারে। আবার হতে পারে সম্পূর্ণ আমাদের একটা ইরেগুলার বা একটা র্যান্ডম স্ট্রেস সাইকেলও হতে পারে, কখনো পজিটিভ থাকতেছে, কখনো নেগেটিভ হচ্ছে, পজিটিভ হচ্ছে, এয়ারক্রাফট উইং এই টাইপের ঘটনা ঘটে। তো তার মানে কি এই জায়গাটাতে আমাদের কি সিগমা ম্যাক্স এবং সিগমা মিন দুইটাই সমান। সিগমা ম্যাক্স হচ্ছে আমাদের টেনসাইল, সিগমা মিন হচ্ছে আমাদের কম্প্রেশন। আবার এখানে কি হচ্ছে সিগমা ম্যাক্স এবং সিগমা মিন যেটা, এই দুটো আমাদের সমান না। সিগমা ম্যাক্স হচ্ছে এটা, পরের সাইকেলে সিগমা মিন হচ্ছে এটা, তার মানে এই দুটো আমাদের সমান না। এরকম নানান রকম ঘটনা করতে পারে। এয়ারক্রাফট উইং এ সিগমা ম্যাক্স মিন বলে কিছু নাই, আমাদের পুরোপুরি একটা ডিস্ট্রিবিউশন হতে পারে। এরকম নানান ভাবে আমাদের ডাইনামিক লোডিং থাকতে পারে। তাহলে আমাদের কি হয়? একটা fluctuating stress cycle can be considered to be made up of two components, a mean or a steady stress, একটা সিগমা মিন থাকতে পারে, আর একটা হচ্ছে অল্টারনেটিভ বা ভেরিয়েবল স্ট্রেস সিগমা এ, একটা হচ্ছে মিন স্ট্রেস সিগমা এম, আর একটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ বা ভেরিয়েবল স্ট্রেস। এছাড়া আমাদের আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে রেঞ্জ অফ স্ট্রেস সিগমা আর। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি সিগমা আরটা কি, এখানে দেখো আমাদের এখানে হচ্ছে সিগমা ম্যাক্স হচ্ছে এটা, সিগমা মিন হচ্ছে এটা, আর সিগমা ম্যাক্স হচ্ছে আমাদের এটা। তাহলে রেঞ্জ অফ স্ট্রেসটা কি? হ্যাঁ বলো। যদি ম্যাগনিটিউড সেম থাকে, শুধু ডাইরেকশনাল চেঞ্জের জন্য ফ্যাটিক ইনস্টিটিউট হতে পারে না? আবার বলো। স্যার ম্যাগনিটিউড সেম থেকে যদি শুধু ডাইরেকশনাল চেঞ্জ হতে থাকে মানে স্ট্রেসের, তখন এইটাই তো, এই যে প্রথম ফিগারটা তো তাই, আমাদের প্রথম ফিগারটা আমাদের তাই না, ম্যাগনিটিউড তো সেম। হ্যাঁ হ্যাঁ তাই। ঠিক আছে স্যার এটা মানে আচ্ছা হ্যাঁ, একটা পার্টিকুলার ডিরেকশনে এরকম হবে। হ্যাঁ 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 আচ্ছা বুঝছি। মানে এখানে টেনসাইল কম্প্রেশন মানে তুমি ডিরেকশন ডিফারেন্ট করছো না, মানে একটা পার্টিকুলার ডিরেকশন বলতে তুমি আসলে কি বোঝাচ্ছো? মানে স্যার একটা ধরেন সিলিন্ড্রিক্যাল অবজেক্টের উপর একটা লোড হচ্ছে, বলতে চাচ্ছো মনে করো আমি হ্যামারিং করছি, এখানে বারবার হ্যামারিং করছি, তাই না? মানে আমি বলছি স্যার ধরেন সব দিক থেকে একবার হ্যামারিং করছি, এরকম যে 360 ডিগ্রি ঘুরে এসে বারবার এক দিক থেকে হ্যামারিং করছি, মানে ম্যাগনিটিউডটা সেম বাট বা হ্যামারিং করছি না, একটা টানা লোড থাকতেছে এরকম। হ্যাঁ বাট এই লোডটা হচ্ছে ডিরেকশন চেঞ্জ স্ট্যাটিক হয়, তাহলে কিন্তু হবে না। আচ্ছা মানে ম্যাগনিটিউডটা সেম কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এটা বলছি। হ্যাঁ হবে হবে, হবে না কেন? তুমি যেভাবে করো হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে ওগুলো করতে চেয়ে তুমি মনে করো তুমি যদি স্যাম্পলটাকে বারবার রোটেট করো,
তুমি জি, স্যার। স্যাম্পলটাকে রোটেট করাচ্ছ, হ্যাঁ তুমি মনে করো স্যাম্পলটাকে তুমি রোটেট করাচ্ছ, কিন্তু তার দিকে উপরে তুমি সব দিকে একই ভাবে দিচ্ছ, তাহলে আমার কি হচ্ছে, যখন আমার কন্টিনিউয়াসলি তুমি তাকে একটা পার্টিকুলার লোড দিচ্ছ, লোড দিলে লোড রিমুভ করলা, আবার মনে করো 2 সেকেন্ড পরে আবার লোড দিলে লোড রিমুভ করলা, তার মানে কি সাইক্লিক লোডিং হচ্ছে না এক ধরনের। এখন সাইকেলটার অ্যাপিয়ারেন্স ডিফারেন্ট হতে পারে, এটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু ঘটনা তো সেটাই ঘটছে, তাই না? তুমি যদি এখন যদি এভাবে করে সাইক্লিক লোডিং করো, কিন্তু আলটিমেটলি মানে তুমি যদি এভাবে করে স্পিনিং করে লোডিং করো, 360 ডিগ্রি ঘুরে ঘুরে লোডিং করছো, ঘটনা তো একই থাকছে, আমার তো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জটা হচ্ছে কি, আমার স্ট্রেসের নেচার চেঞ্জ হচ্ছে না, স্ট্রেসের নেচার কিন্তু আমার একই থাকছে, কারণ তুমি সব জায়গাতে একই ভাবে তুমি যদি আইডিয়ালি ওইভাবেই করতে পারো, একই লোডে যদি দাও, তাহলে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না। যদি ট্রাইএক্সিয়াল স্ট্রেস কন্ডিশন সেখানে চলে আসতে পারে, যে আমাদের ইউনিএক্সিয়াল না হয়ে সেখানে ট্রাইএক্সিয়াল কিছু স্ট্রেস কন্ডিশনের কথা আমাদের চিন্তা করা হতে পারে, কিন্তু তুমি যেহেতু একই লোড একই ভাবে তাকে ঘোরাচ্ছ, মনে করো সে একটা পার্টিকুলার এক্সিস উপরে একটা সার্কুলার একটা জিনিস স্ফেরিক্যাল ছিল, সে রোটেট করছে, তাহলে কিন্তু একই পড়ছে। কিন্তু তুমি যদি সিলিন্ড্রিক্যাল বা অন্য শেপ হয়, তার শেপ যদি চেঞ্জ হয়, তখন তো তার লোডিং কিন্তু সবসময় একভাবে পড়বে না, তখন তোমার হয়তো কার্ভটা এরকম হতে পারে। কিন্তু ডাইনামিক লোডিং এ আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন এইসব ক্ষেত্রে আরেকটা ঘটনা এখানে আসতে পারে, রেসিডুয়াল স্ট্রেস তুমি কি পরিমাণ ডেভেলপ করেছো সেটা, রেসিডুয়াল স্ট্রেস উপর বেস করে সেখানে ইনিশিয়াল ক্র্যাক নাও হতে পারে, কম্প্রেসিভ স্ট্রেস যদি থাকে সারফেসে, হ্যাঁ তুমি কন্টিনিউয়াসলি এরকম হ্যামারিং করে তার মধ্যে সারফেসে যদি খালি কম্প্রেসিভ স্ট্রেস রেখে দাও, তাহলে কিন্তু সেখানে ক্র্যাক তৈরি হবে না, ক্র্যাক তৈরি না হলে ফ্যাটিগ হবে না, একটা ইনিশিয়াল ক্র্যাক লাগবে, না হলে সে ফ্যাটিগ হবে না, ঠিক আছে? তাহলে আমাদের রেঞ্জ অফ স্ট্রেসটা কি হবে, সিগমা ম্যাক্স এবং সিগমা মিনের মাঝখানে যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের সিগমা আর। এখন অল্টারনেটিং স্ট্রেসটা আমাদের কি, অল্টারনেটিং স্ট্রেস হচ্ছে রেঞ্জ যেটা, সেটা হাফ হচ্ছে আমাদের অল্টারনেটিং স্ট্রেস, রেঞ্জ তো বের করলাম, সেটাকে হাফ করলে সেটা পেয়ে গেলাম অল্টারনেটিং স্ট্রেস। এখন আরেকটা হচ্ছে আমাদের কি ছিল, মিন স্ট্রেস। মিন স্ট্রেস কি হবে, আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস যা এবং মিনিমাম স্ট্রেস যা, সেই দুটো অ্যাভারেজ নেব, এইটা হচ্ছে আমাদের মিন স্ট্রেস, ঠিক আছে? তাহলে আমাদের কয়েকটা টার্ম আমরা এখানে শিখলাম, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস, এইটুকু হচ্ছে মিনিমাম স্ট্রেস, এই দুইটার রেঞ্জ, এই দুইটার মাঝখানে ডিফারেন্স যদি আমরা করি, সেটা হচ্ছে সিগমা আর, আমাদের সেটা হচ্ছে আমাদের রেঞ্জ অফ স্ট্রেস। আমরা আরেকটা টার্ম আমরা শিখলাম, সেটা হচ্ছে অল্টারনেটিং স্ট্রেস বা ভেরিয়েবল স্ট্রেস। অল্টারনেটিং স্ট্রেসটা হচ্ছে কি এইটুকু, অল্টারনেটিং স্ট্রেসটা কি হবে, রেঞ্জ যেটা পেলাম, রেঞ্জ হচ্ছে আমার এখান থেকে এইটুকু, সেটা হাফ যদি নেই, সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিং স্ট্রেস। আরেকটা টার্ম আমরা শিখলাম, সেটা হচ্ছে মিন স্ট্রেস। আমাদের ম্যাক্সিমাম এই ভ্যালু যেটা, মিনিমাম ভ্যালু যেটা, এই দুটো অ্যাভারেজ যদি নেই, সেই যে অ্যাভারেজ যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মিন স্ট্রেস। আরেকটা হচ্ছে স্ট্রেস রেশিও, হ্যাঁ স্ট্রেস রেশিওটা হচ্ছে মিনিমাম স্ট্রেস এবং ম্যাক্সিমাম স্ট্রেস কতটুকু, তার মাঝখানে রেশিওটাই হচ্ছে বলা হচ্ছে আমাদের স্ট্রেস রেশিও। আরেকটা হচ্ছে অ্যামপ্লিটিউড রেশিও। অ্যামপ্লিটিউড রেশিওটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ স্ট্রেস যেটা ছিল বা ভেরিয়েবল স্ট্রেস, সেটার সাথে আমাদের মিন স্ট্রেসের রেশিও যেটা, সেটা এইখানে যদি অল্টারনেটিভ স্ট্রেসের ভ্যালু বসায় দেই, মিন স্ট্রেসের ভ্যালু বসায় দিলে আলটিমেটলি আমরা এরকম একটা এক্সপ্রেশনে পেলাম। এই স্ট্রেস রেশিওটা ইম্পর্টেন্ট, কারণ কি সেটা আমাদেরকে বলে দেবে তুমি আসলে কি পরিমাণ, তার স্ট্রেসের ইন্টেন্সিটি কি রকম। তোমার ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেস যদি কাছাকাছি হয়, সেটা এক ধরনের, আবার তোমার যদি মিনিমাম স্ট্রেস এবং ম্যাক্সিমাম স্ট্রেসের যদি রেশিওটা অনেক পার্থক্য থাকে, তার মানে কি তোমাদের স্ট্রেসটা খুবই অল্টারনেটিভ ছিল, অনেক হাই, ম্যাক্সিমাম স্ট্রেস বা মিনিমাম স্ট্রেসের ভ্যালুর মাঝখানে ডিফারেন্সটা আমাদের অনেক বেশি, ঠিক না? তার মানে সেখানে আমাদের ফ্যাটিকের বা নেচারটা আমাদের ডিফারেন্ট হতে পারে। তো এইখানেও আরেকটা ছবি দেখানো আছে অল্টারনেটিং গুলো, বা আরেকটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আর একটু যাই, তোমরা একদম আজকে সেটা ছেড়ে দেবো। এই যে এসএন কার্ভ, এসএন কার্ভটা হচ্ছে উলার কার্ভ। উলার হচ্ছে উনি রেডুলাতে 18 শতাব্দীর কাজ করার সময় উনি এটা প্রথম এরকম একটা কার্ভের আইডিয়া দেয়। কার্ভটা হচ্ছে এখানে এসএন কার্ভ। এসএন কার্ভটা কি, আমাদের কি পরিমাণ স্ট্রেস দিলাম, সেই স্ট্রেস এগেইনস্ট হচ্ছে সাইকেলে আমরা বসালে আমরা যদি এই এতে হচ্ছে আমাদের ফেরাস কার্ভ হচ্ছে আমরা এরকম পাবো, আস্তে আস্তে এরকম করে কার্ভটা একসময় যে ফ্ল্যাট হয়ে গেল। নন ফেরাসে আমরা এরকম পাবো না। ফেরাসে আমাদের যেটা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে এন্ডুরেন্স লিমিট বা ফ্যাটিক লিমিট, যেখানে হচ্ছে একটা পার্টিকুলার স্ট্রেসের পরে আমি যদি লোড দেই, এটা হচ্ছে আমাদের স্টিলের নেচারই হচ্ছে এটা। হ্যাঁ, তুমি একটা পার্টিকুলার লোডের যদি নিচে যদি থাকো, তখন সে ফেল করবে না, তার নিচে তুমি ফিলই করতে পারো। কিন্তু আমাদের নন ফেরাসের বেলায় মনে একটা অ্যালুমিনিয়ামে আমরা এরকম কোনো আমরা পার্টিকুলার এরকম এন্ডুরেন্স লিমিট আমরা পাবো না। যত তুমি আস্তে আস্তে যেতে থাকবা, সে তার ফেলের আস্তে আস্তে তত কমে থাকবে। এটা হচ্ছে তার নেচার, এই জন্য এটাকে একটা ফ্যাটিক স্ট্রেংথ আমরা প্রকাশ করি। আচ্ছা ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম। আমরা মঙ্গলবারে আমরা বাকিটুকু আমরা পড়ার চেষ্টা করবো, ঠিক আছে?
থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো স্লাইড ছিল না, এটা ভিন্ন ভিন্ন রকমের। আচ্ছা ঠিক আছে, থাক, আমরা টুমরো শেষ করবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। মঙ্গলবারে দেখা হবে। মঙ্গলবার কয়টায়? 12টায়। রোববারে হবে না, মঙ্গলবার তো সকালে তো আমাদের 8টার সময় সেশন হবে। 8টা তো তোমরা 8:10-এর মধ্যে আস্তে আস্তে লগ ইন করে ফেলো। হ্যাঁ, 8:10-এর মধ্যে লগ ইন করো, 15 আমি এটা ওপেন করে দেবো। 20 মিনিট হবে। আর 12টার সময় আমাদের ক্লাস। কি স্যার 20 মিনিট? হ্যাঁ, 20-25 মিনিট। এমসিকিউ তো 15-20 মিনিটের বেশি থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ক্যান লিভ নাও। স্যার বলো। আমি তখন যেটা বলছিলাম যে মানে ম্যাগনিটিউড সেম থাকবে, ওটা আসলে আমি বলছিলাম কারণ যখন ওই যে ফেইলিয়ারের ওই যে আমরা প্রেজেন্টেশন যেটা বানাইলাম ওখানে একটা কেস ছিল যে একটা মানে প্লেনের ব্লেড যেটা ঘোরে আর কি, প্রপেলার, ওখানে একটা ব্লেড হচ্ছে মানে ফ্যাটিগের জন্য ইয়ে হয়েছিল, ব্রেক অফ করছিল, খুলে গেছিল। সো এখানে একটা প্লেন যখন মানে ঘোরে সে তো মানে টেকনিক্যালি যদি একটা ইয়ে গিভেন স্পিডে ঘোরে প্রপেলারটা, যদিও গিভেন স্পিডে ঘোরে না স্টিল, তখন তো টেকনিক্যালি ইয়েটা মানে স্ট্রেসটা সেম থাকছে, জাস্ট ডিরেকশনে খুব র্যাপিড চেঞ্জ হচ্ছে, তাই না? ও আচ্ছা, অত সিম্পল ভাবে চিন্তা করো না। মানে তোমার উইং এর বা ইঞ্জিনের যে তোমার ব্লেড যেগুলোতে, ওইখানে তুমি এত সিম্পল স্ট্রেস তো এখানে না। মনে করো আমাদের যদি একটা চিন্তা করো, তাহলে আমাদের ফ্যানের কথা চিন্তা করো, ঠিক আছে? ফ্যানে কি হচ্ছে, আমাদের কন্টিনিউয়াসলি সে একইভাবে ঘুরছে, তাই না? জি স্যার। কিন্তু আমি ফ্যানের স্পিড বাড়াতে পারি, কমাতে পারি রেগুলেটর দিয়ে। কিন্তু এখানে আমাদের যত সিম্পল ভাবে আমরা রাখছি, এখন ব্লেডের উইংকে আমরা যদি একদম সবকিছু তার শুধু তো উইংটা তো মনে করো এখানে কি হচ্ছে, ঘুরছে, একইভাবে ঘুরছে, ঘুরেছে, সে মনে করো একটা রডের সাথে আমাদের ফ্যানটা লেগে আছে, সেখানে সে ধাক্কা যখন লাগছে সে একইভাবে সুইং করছে, ঠিক না? সবসময় সবসময় বারবার একইভাবে সে সুইং করছে, তো একই টাইপের লোড করছে। হ্যাঁ, হয়তো হতে পারে প্রথমবার হয়তো মনে করো লোডিং এর কারণে তার হয়তো মনে করো তার উপর হয়তো 10 কিলোনিউটন ফোর্স আসলো, তারপরে হয়তো 9 কিলোমিটার আসলো, তারপরে আবার 10-11 আসলো, আবার 8-9 আসলো, এরকম করে করে সে একটা কন্টিনিউয়াসলি একটা পার্টিকুলার সুইং করে করে সাইক্লিক লোডিং দিচ্ছে। এখন সাইক্লিক লোডিংটা কিন্তু তোমার ম্যাগনিটিউড আমার সেমও থাকতে পারে, ভ্যারিও করতে পারে, তাই না? এখন সাইক্লিক লোডিং এ আমাদের কি হচ্ছে, আমরা এভাবেও তাকে বলতে পারি অন অফ সেভাবে বলতে পারি, তাই না? একবার সাইক্লিং লোডিং হয়ে পরের সেকেন্ডই সে অফ হয়ে গেল। মানে কি, আমি যখন একটা টেনসাইল টেস্ট করলাম, ইনিশিয়াল টেনসাইল টেস্টে কিন্তু আমি তাকে কন্টিনিউয়াসলি লোডিং দিচ্ছি, কিন্তু আমার ফ্যানটা যখন ঘুরছে তখন সে একবার লোড পাচ্ছে, মনে করি একবার একদিকে ঘুরলো, আবার লোডটা বন্ধ হলো, সাইক্লিক হচ্ছে কিন্তু, তাই না? তো উইং এ যেটা হচ্ছে, উইং এ তোমার উইং এর কিন্তু টারবাইন ব্লেড যে মুভ করছে, ইঞ্জিনের কিন্তু স্পিড তোমার ভেরিয়েবল, তাই না? সে পার্টিকুলার কন্ডিশনে সে বারবার চেঞ্জ করছে, তাহলে কি করবে, আমার স্পিড তো ফিক্স না, তার মানে আমার লোডিং কন্ডিশন, তাহলে স্ট্রেস কন্ডিশন সেখানে বারবার চেঞ্জ হচ্ছে না, মানে ওখানে ভেলোসিটির মধ্যেও কিন্তু তোমার পার্থক্য আছে। যখন পর্যন্ত সে এক ছিল তখন সে এক ধরনের সাইক্লিক লোডিং ছিল, আবার চেঞ্জ হলো তখন মধ্যে আবার তার সাইক্লিক লোডিং এর কন্ডিশন চেঞ্জ হলো। তো এখন হলেই যে ফ্যাটিক হবে নট নেসেসারি। তো কিন্তু এইটা যদি এই টাইপের ঘটনা যদি ঘটে তখন কি হতে পারে, তখন মনে করো তো ট্রাইএক্সিয়াল স্ট্রেস কন্ডিশন, এখানে আমাদের সাইক্লিক লোডিং, ওখানে আমাদের আসলে উইং বসে যেটা হবে, সেই লোড কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। আমি একটা ছবিও দেখালাম, গ্রাফটা আমাদের কি হচ্ছে, সে একেবারে যে ফ্ল্যাকচুয়েট যে করবে, যে সিগমা ম্যাক্স সিগমা মিনিমাম সমান যে থাকবে বা তাদের মাঝে একটা পার্টিকুলার ডিভিয়েশন থাকবে, সেটাও না, বারবার চেঞ্জ হচ্ছে, কারণ এটা পুরোপুরি ভেরিয়েবল। আমাদের স্পিড, ইঞ্জিনের স্পিড আমার কখনো বাড়বে কখনো কমবে, সেই জিনিসটার উপরই নির্ভর করে আমাদের হবে। কিন্তু ফেইলিওর ফ্যাটিক যে হতেই হবে যে এরকম স্পিড বাড়লে কমে, নট নেসেসারি। কিন্তু সে একটা হচ্ছে সেখানে একটা সে হওয়ার একটা আকাঙ্ক্ষা তখন তৈরি করার চান্সটা বেশি থাকে। তো সমস্যাটা কোথায় তোমার? না স্যার, মানে যে ইয়েটা ওই যে তখন আরপিএম এর চেঞ্জটার জন্যই বেসিক্যালি স্ট্রেসের চেঞ্জটা হচ্ছে, এটা তো? হ্যাঁ। ও আচ্ছা, মানে ওইটাই স্যার। হ্যাঁ, কারণ আরপিএম এ চেঞ্জ করলে তখন কি হচ্ছে, মনে করো তখন যেভাবে সে লোডিংটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, তখন সেখানে কিন্তু তার ওখানে সে যে স্ট্রেসটা যে এক্সপেরিয়েন্স করবে সেটাও চেঞ্জ হচ্ছে। তো তখন আমরা যখন ব্লেড বানানো হচ্ছে, উইং এর কাজ যখন করা হচ্ছে, তখন সেগুলোকে মাথায় রেখেই করা হচ্ছে।
তারপরেও ঘটনাটা ঘটতে পারে অনেক, তুমি যদি অনেকগুলো ফ্লাইং টাইম অনেক বেশি থাকে, ইঞ্জিনের রান টাইম যদি অনেক বেশি হয়, তাহলে একটা পার্টিকুলার কয়েক হাজার বা কয়েক লাখ ঘন্টা তার ফ্লাইং আওয়ার হওয়ার পরে তারপরে এই ঘটনা ঘটবে। তো ফ্যাটিক হয়, ফ্যাটিক ফেলিওর হচ্ছে অনেক দিন পরে হয়, 6 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর পরে হয়। সেজন্য কি করতে হয়, ওই যে প্লেনকে মাঝে মাঝে গ্রাউন্ড করে মেইনটেনেন্স করে না, মেইনটেনেন্স করে তখন হচ্ছে এনডিটি করে চেক করা হয়, ফিজিক্যালি চেক করা হয়। ইয়ে করে স্যার, আল্ট্রাসনিক ইনস্পেকশন করে ক্র্যাক আছে কিনা। হ্যাঁ, এই যে এনডিটি বলে যেটা নন ডেস্ট্রাকটিভ টেকনিক, কারণ আমরা জানি কি আমরা মনে করো ডেস্ট্রাকটিভ টেস্টিং করে আছি, যে টেনসাইল টেস্ট করেছি, এগুলো সবই ডেস্ট্রাকটিভ স্যাম্পল টেস্ট করলে তো আরো ইয়ে মানে উল্টা মানে। হ্যাঁ, আমাদের স্যাম্পলটাকে ভেঙে ফেলতে হবে, স্যাম্পলটাই তো আর থাকলো না। হ্যাঁ হ্যাঁ, সেজন্য হচ্ছে নন ডেস্ট্রাকটিভ টেকনিক করা হয়। নন ডেস্ট্রাকটিভ টেকনিকের মধ্যে আছে তোমার আল্ট্রাসনিক আছে, তারপরে তোমার ডাইপেনিট্রেন্ট আছে, তোমরা পড়েছো তো এগুলো? জি স্যার। তারপরে হচ্ছে আল্ট্রাসনিক আছে, ডাইপেনিট্রেন্ট আছে, এক্সরে আছে, এরকম বেশ কিছু আছে। এগুলো করে করে হচ্ছে স্যাম্পলটাকে ব্রেক না করে স্যাম্পলটাকে যেখানে আছে সেখানে রেখেই চেক করে দেখা যায় এটার ভিতরে কোনো ক্র্যাক আছে কিনা, সারফেসে ক্র্যাক আছে কিনা, সাবসারফেসে ক্র্যাক আছে কিনা, এগুলো সব চেক করা যায়। জি স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ মে লিভ নাও। থ্যাংক ইউ।